Assalamu alaikum to everyone. Good evening. I hope all of you are quite well by the grace of the Almighty, and I am also well. Now I am going to start my class, so be attentive and enjoy the class. আমরা গত ক্লাসে WH কোশ্চেন শিখেছিলাম। গত পরপর দুইটা ক্লাসে আমরা এখানে কিছু প্রশ্ন দেখব যেটা হোয়েন দ্বারা গঠন করা হয়েছে। এমন কিছু কোশ্চেন দেখব যেটা হোয়েন দ্বারা গঠন করা হয়েছে। আমরা যদি বলি কখন আমি ঘুমাবো, দেখেন আমাদের এই জায়গাটা আমরা প্রায় কনফিউজড হয়ে যাই। হোয়েন আই উইল স্লিপ, আমরা অধিকাংশ লার্নার্স আমরা এভাবে বলে ফেলি হোয়েন আই উইল স্লিপ। আসলে কি বাক্যটা হোয়েন আই উইল স্লিপ হবে? এখানে হোয়েন এর পরে অক্সিলারি ভার্বটা ব্যবহার করতে হবে উইল। এই জায়গাটা সবাই একটু খেয়াল করুন। হোয়েন এর পরে একটা ডাব্লিউএইচ অড হচ্ছে ওয়েন। এই হোয়েন এর পরে এখানে অক্সিলারি ভার্ব হচ্ছে উইল ব্যবহার করতে। হোয়েন উইল আই স্লিপ, কখন আমি ঘুমাবো, কখন আমি জানবো, হোয়েন উইল আই নো, কখন সে ফিরবে, হোয়েন উইল হি রিটার্ন, কখন সে নাচবে, হোয়েন উইল সি ডান্স, কখন সে পৌঁছাবে, হোয়েন উইল হি অ্যারাইভ, কখন সে গান গাইবে, হোয়েন উইল সি সিং, কখন সে ফোন করবে, হোয়েন উইল সি কল। দেখেন প্রত্যেকটা বাক্যের আগে হোয়েন ব্যবহার করেছি। কি ব্যবহার করেছি? হোয়েন। এখন গত ক্লাসে আমি শিখিয়েছিলাম কি জানতে চাইলে বা কি থাকলে হোয়েনের ব্যবহার করা হয়। যারা ক্লাসটা করেছিলেন মন দিয়ে, নিশ্চয়ই তাদের মনে আছে। আপনাকে প্রশ্ন যখন করা হবে সময় জানার জন্য, কিসের জন্য বলেন? সময় জানতে চাইলে তখন হোয়েন ব্যবহার করতে হয়। হুম। যদি কোনো জায়গা প্লেস জানতে চাওয়া হয়, হোয়ার ব্যবহার করা হয়। যদি কোনো কিছু প্রশ্ন করা হয় কি দ্বারা, তখন আপনাকে হট ব্যবহার করতে হয়। তো এখানে হোয়েন কোথায় আসলো? যখন আমরা, হোয়েন মানে হচ্ছে কখন, সময় জানবো, কখন আমি জানবো, কখন সে ফিরবে, কখন সে ভাত খাবে, কখন সে গান গাইবে, কখন সে ফোন করবে, কখন এটা কাজ করবে। এই জায়গাটাতে আপনাকে হোয়েন ব্যবহার করতে হবে। কি ব্যবহার করতে হবে? হোয়েন। গত ক্লাসটিতে যারা ছিলেন নিশ্চয়ই এটা ভালোভাবে তাদের মনে আছে। অর্থাৎ এই যে জায়গাটি আপনাদেরকে দেখিয়েছিলাম যে সময় জানতে চাইলে হোয়েনের ব্যবহার করতে হয়। কিসের ব্যবহার করতে হয় বলেন? হোয়েন। শারমিন আক্তার, ক্যান ইউ হেয়ার মি? শুনতে পাচ্ছেন? জি স্যার। আচ্ছা, স্ক্রিন দেখা যাচ্ছে? না স্যার, আচ্ছা, দেখতে পাচ্ছি। কেউ বলছে না স্যার, কেউ বলছে ইয়েস স্যার। এইবার দেখেন দেখা যায়। তো বলা হচ্ছে যে যখন আমরা প্রশ্ন করব এবং প্রশ্নে যখন আমরা সময় জানতে চাইবো, তখন আমরা হোয়েন ব্যবহার করব। কি ব্যবহার করব বলেন? হোয়েন। দেখেন আমরা যখন হাউ ব্যবহার করব, কখন হাউ ব্যবহার করব? হাউ দিয়ে কিছু শব্দ, হ্যাঁ, হাউ ডেয়ার, কি সাহস। হাউ শব্দের অর্থ হচ্ছে কিভাবে বা কেমন করে। হুম। যদি বলা হয় কি মজার, হাউ ফানি, কি মিষ্টি। আপনাকে আমি একটা মিষ্টি খেতে দিয়েছি, আপনি খেয়ে বলছেন যে বাহ কি মিষ্টি, হাউ সুইট, কি সুন্দর, হাউ লাভলি। এই শব্দটা আমরা প্রায় কিন্তু বাংলায় ব্যবহার করি। কি সুন্দর কিভাবে বলবেন? হাউ লাভলি। কি সুন্দর, হাউ বিউটিফুল, কি আনন্দময়, হাউ জয়ফুল, কি বিপদ, হাউ ট্রিবেল, কত দুঃখজনক, হাউ ট্র্যাজিক, কতগুলো, হাউ মেনি। হুম। আপনি দোকানে যে বলছেন যে আমি কলম কিনবো, দোকানদার বলছে আপনাকে হাউ মেনি পেন্স, হাউ মেনি পেন্স ডু ইউ ওয়ান্ট। দেখেন তখন আপনাকে হাউ ব্যবহার করতে হবে। হাউ শব্দের অর্থ হচ্ছে কতগুলা। হাউ মাছ শব্দের অর্থ কি পরিমাণ। আপনি দোকানে গিয়ে বলছেন আমি চাউল কিনবো, আমি ডাল কিনবো, আমি তেল কিনবো। শপকিপার আপনাকে বলছে যে আপনি কি পরিমাণ কিনবেন, আপনি কি পরিমাণ চাউল কিনবেন। হাউ মাছ রাইস, হাউ মাছ রাইস উইল ইউ বাই। দেখেন এই হাউ মাছের পরে উইল ব্যবহার করতে হবে। কেবল আপনাদের যে জায়গাটা দেখালাম, সবাই একটু মনোযোগ দিয়ে দেখবেন, এটা মনে রাখবেন। হোয়েনের পরে সর্বদা, শুধু এখানে হোয়েন না, হোয়ার হতে পারে, হাউ হতে পারে, দেন হতে পারে, হোয়ার হতে পারে, হার্ট হতে পারে, যাই দিবেন কেন, এরপরে আপনাকে অক্সিলারি ভার্ব বসাতে হবে। আমি কখন ঘুমাবো? হোয়েন উইল আই স্লিপ। আমি কখন জানবো? হোয়েন উইল আই নো। সে কখন ফিরবে? হোয়েন উইল হি রিটার্ন। সে কখন নাচবে? হোয়েন উইল শি ডান্স। হোয়েন উইল শি ডান্স। দেখেন এই যে বাক্যটা না, এই বাক্যগুলো আপনাকে এমন ভাবে গঠন করতে হবে, প্রথমে হোয়েন আনতে হবে, তারপর উইল, তারপর সাবজেক্ট, তারপর ভার্ব। সবাই ভালো করে শুনবেন। প্রথমে হোয়েন, তারপর অক্সিলারি ভার্ব উইল যেহেতু ফিউচার টেন্সে, তারপর আপনাকে সাবজেক্ট, তারপর ভার্ব। সে কখন নাচবে, হেয়ার ইউ ক্যান সি, সে কখন নাচবে কি হবে? হোয়েন উইল শি ডান্স। সে কখন পৌঁছাবে? দেখেন ফিউচারে বলছে না, ভবিষ্যৎকালে। সে কখন পৌঁছাবে? হোয়েন উইল হি অ্যারাইভ। সে কখন গান গাইবে? হোয়েন উইল শি সিং।
সে কখন ফোন করবে, হোয়েন উইল শি কল, কখন এটা কাজ করবে, হোয়েন উইল ইট ওয়ার্ক, ইট ইট মানে হচ্ছে ইহা, আইটি ইট। তো এইভাবে আমাদেরকে হোয়েন দ্বারা, হাউ দ্বারা বিভিন্ন বাক্য তৈরি করা শিখতে হবে। হুম, এইভাবে কিন্তু আমাদের বাক্যটা দেখতে হবে। প্লিজ, আপনারা হেয়ার দিয়ে কিছু বাক্য দেখতে পাচ্ছেন, দেখেন। হোয়ার, সরি, কোথায় যেতে হবে, হোয়ার টু গো। দেখেন, অনেকে বলতে পারে স্যার এখানে তো যেতে হবে, দেখতে হবে, খেতে হবে, থামতে হবে, তাহলে তো এই জায়গাটিতে একটা শ্যাল উইল আসার কথা, যেহেতু হবে, তাই না, বেবি ব রয়েছে, কিন্তু এখানে শ্যাল উইল কেন আসেনি? অনেকের প্রশ্ন থাকতে পারে, অনেকেই প্রশ্ন করবেন যে স্যার এখানে তো কোথায় যেতে হবে, কোথায় দেখতে হবে, আমাকে কোথায় থামতে হবে, তাকে কোথায় ঘুমাতে হবে, কোথায় শিখতে হবে, এই ধরনের বাক্য তো স্বাভাবিকভাবে হবে বেবি ব থাকলে, আমরা জানি ফিউচার টেন্স হয়। কিন্তু এখানে সেই শ্যাল উইল তো হয়নি। মনে রাখবেন এই যে হোয়ার টু, এই হোয়ার টু একসঙ্গে যদি বসে এবং তারপর যদি কোনো ভার্ব বসে, তাহলে এখানে একটা ফিউচারের সেন্স বোঝাবে। কোথায় যেতে হবে, হোয়ার টু গো, কোথায় দেখতে হবে, হোয়ার টু সি, কোথায় থামতে হবে, হোয়ার টু স্টপ, কোথায় পড়তে হবে, হোয়ার টু রিড, কোথায় খেলতে হবে, হোয়ার টু প্লে, কোথায় ঘুমোতে হবে, হোয়ার টু স্লিপ, কোথায় শিখতে হবে, হোয়ার টু লার্ন, কোথায় লিখতে হবে, হোয়ার টু রাইট। দেখেছেন, এই যে কোথায় যেতে হবে, কোথায় খেতে হবে, কোথায় লিখতে হবে, কোথায় ঘুমোতে হবে, এই ধরনের বাক্য আপনারা হোয়ার টু ব্যবহার করবেন। কি ব্যবহার করবেন? হোয়ার টু। দেখেন, আমি বলেছিলাম আপনাদের যে অনেক প্রকার ভার্ব আমরা শিখবো, তাই না? এই ভার্বের ভিতরে একটা ভার্ব হচ্ছে হোয়ার টু, এটাও একটা ভার্বের ভিতরে পড়বে। হোয়ার টু শব্দের অর্থ হচ্ছে কোথায়। ফায়ার এর পরে টু দিতে হবে, তারপর ভার্ব দিতে হবে, তারপর নোট অফ ইন্টারোগেশন দিতে হবে। এই যে কোয়েশ্চেন মার্ক, এটা কিন্তু আমরা অনেকেই দেই না। বিভিন্ন জায়গায় আমরা যাই, বিভিন্ন প্রোগ্রামে, তখন আমরা যদি তাদের রিটেন পরীক্ষা নেই, তো পরীক্ষা নেওয়ার ভিতরে আমরা যদি কোনো ইন্টারোগেটিভ কোয়েশ্চেন সেখানে থাকে, ইন্টারোগেটিভ সেন্টেন্স থাকে, দেখা যায় মোস্ট অফ দ্য স্টুডেন্ট ওই ইন্টারোগেটিভ সেন্টেন্সের পরে নোট অফ ইন্টারোগেশন না দিয়ে কি করে, ফুল স্টপ দিয়ে রাখে। এটা কিন্তু আমাদের প্রায় প্রত্যেকের একটা খারাপ অভ্যাস, ভুল অভ্যাস। তো আপনাদেরও যেন এই অভ্যাসটা গড়ে না ওঠে, এটা মনে রাখবেন। হোয়ার টু গো, এইটা লিখে অনেকে ফুল স্টপ দিয়ে দেয়, এটা লিখে অনেকে ফুল স্টপ দিয়ে দেয়, এইটা একটা বড় ভুল। হোয়ার টু গো না, হোয়ার টু গো লিখে এখানে আপনাকে জিজ্ঞাসাবোধক চিহ্ন দিতে হবে। তো দেখেন, এই যে হোয়ার টু গো, হোয়ার টু স্লিপ, আমরা কিন্তু এখানে এইগুলো শিখছি হচ্ছে, এটাকে বলে ফার্মিংহাম ডাব্লিউএইচ কোশ্চেন দেখেছিলাম, সেই জন্য কিন্তু আমরা এটা দেখলাম। তো আমাদের ভার্বের ভিতরে যেমন এই যে হোয়ার টু গো, হোয়ার টু স্লিপ, এই ধরনের কথা বলতে গেলে বা আমাদের ভার্বের ভিতরে আরো একটা ভার্বের ব্যবহার আমরা একটু আজকে দেখব, সেটা হচ্ছে ইউজ অফ ডু, ডাজ এবং ডিড। যে তিনটা ভার্ব ছাড়া আমরা কিন্তু কোনো বাক্য বা আমাদের সারা দিনের ভিতরে যে কথাগুলো আমরা বলি, অনেক জায়গায় আমাদের এই ডু ডাজ ডিড এর ব্যবহার করা লাগে। কি বললাম বলেন? ডু ডাজ এবং ডিড এর ব্যবহারটা আমাদের প্রয়োজন হয়। বলা হচ্ছে হ্যালো, ইন দিস সেন্টেন্স আই এম গোয়িং টু ডিসকাস অ্যাবাউট ডু ডাজ এবং ডিড। দেখবেন একটা সাধারণ ক্লাস, কিন্তু এর ভিতরে কত জিনিস আমাদের অজানা। একটা সাধারণ বিষয়, ডু ডাজ ডিড, ডু বসে হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে, সেখানেও আবার ডাজ বসে সাবজেক্ট অনুসারে, আর ডিড বসে হচ্ছে পাস্ট টেন্সে। কোথায় বসে বলেন? ডিড। দেখেন, ক্লাসটা খুব ভালোভাবে ধৈর্য ধরে দেখবেন, সবাই একটু মনোযোগ সহকারে শুনবেন। এখানে আজকে ক্লাসের উপস্থিতি খুবই কম দেখতে পাচ্ছি, তো যারাই রয়েছেন ক্লাসটা আশা করি শেষ পর্যন্ত দেখবেন, অনেক কিছু শিখতে পারবেন। আমি আবারও বলছি, অনেক ইম্পর্টেন্ট জিনিস আপনারা শিখতে পারবেন। দেখেন, এটা বললাম হচ্ছে ডু ডাজ ডিড এর একটা ব্যবহার। দেখেন, আমরা জানি যে এই তিনটা ভার্ব আমাদের কাছে খুবই পরিচিত। সেন্টেন্সে এটি ভিন্ন ভিন্ন স্ট্রাকচার অনুযায়ী ভিন্ন ভিন্ন ভাবে বসে থাকে। এই ভার্বগুলো কখনো সেন্টেন্সকে নেগেটিভ, আবার কখনো ইন্টারোগেটিভ করে, আবার কখনো মেইন বা প্রিন্সিপাল ভার্ব হিসাবে বাক্যে বসে থাকে। এই ভিন্ন ভিন্ন ব্যবহারের কারণে ডু ডাজ ডিড নিয়ে আমাদের মধ্যে কনফিউশন তৈরি হয়। এই ক্লাসটি থেকে আমরা ডু ডাজ ডিড এর সকল ধরনের সমস্যা এবং জটিলতার সমস্যার সমাধান করব। ফার্স্ট অফ অল আমরা জানি যে সেটা হচ্ছে ডু মানে করা। দেখেন, প্রথম ধাক্কাটা আমরা কোথায় খাই? আমরা সবাই জানি ডু মানে করা, আসলে কি ডু মানে করা? না, তার ব্যতিক্রম ব্যবহার আমরা দেখতে পারবো। যেমন, যেটা একটা মেইন ভার্ব হিসেবে সেন্টেন্সে ব্যবহার করা থাকে, ডু ভার্বের তিনটা ফর্ম রয়েছে। দেখেন, আমরা সবাই জানি ডু, ডিড, ডান, ডু ভার্বের এই তিনটা ফর্ম রয়েছে, তাই না? তো এইখানে আমরা আরো একটু দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে ডু, ডিড, ডান। এইবার একটা বিষয় আমি লিখবো, সেটা হচ্ছে ডি ও ই এস। কি লিখলাম বলেন? ডাজ। কি লিখেছি বলেন? ডাজ। হ্যাঁ, ইউ ক্যান সি, সবাই মনোযোগ দিয়ে দেখবেন, ডাজ লিখেছি, তাই না? আর এরপরে আমি আইএনজি ফর্মে যেটা লিখবো আমরা সবাই জানি,
DOING, ডুইং। দেখেন এটা আমি একটু বড় করে দিলাম, ডু ডাজ। ওকে, কি লিখেছি? ডু অর্থ করা, এর ভি2 হচ্ছে ডিড, আর ভি3 হচ্ছে ডান। এর ভি3 হচ্ছে ডান, আবার আরেকটা রয়েছে ডাজ, আরেকটা রয়েছে ডুইং। ডু, ডিড, ডান, ডাজ, ডুইং। পাঁচটা ফর্ম আমরা জানি, তাই না? এখন আমরা তো প্রত্যেকেই তিনটার ব্যবহার জানি। আমরা ডাজ এবং ডুইং এর ব্যবহারটাও আজকে আমরা দেখব। যেমন একটা বাক্য দেখেন, আই ডু মাই ওয়ার্ক, এর বাংলাটা কি বলেন তো? সবাই একটু মনে মনে বলেন প্লিজ, এর বাংলাটা কি? আই ডু মাই ওয়ার্ক। অনেকেই পারবেন, আবার অনেকেই পারবেন না। একটু বলেন না প্লিজ। আই ডু মাই ওয়ার্ক এর অর্থ হচ্ছে, দেখেন এখানে আমি আরো একটা কথা বলি, আমার প্রত্যেকটা কথা আমি হয়তো এখন মিউট করে রেখেছি, তো আপনারা আমি যেটা বলতে বলবো সেটা বলবেন। অনেকেই রয়েছে আমি দেখেছি কানে হেডফোন লাগিয়ে নিজের বেডে বসে বা চেয়ার টেবিলে বসে আমার কথা, আমার ক্লাসগুলা 1 ঘন্টা ব্যাপী শুধু শোনে, কখনোই কথা বলে না। এমনও স্টুডেন্ট এখানে রয়েছে আমি যাদেরকে নামে চিনি না। আবার অনেকেই রয়েছে প্রেজেন্টেশন দেয়, প্রত্যেক দিন কথা বলে, তাদেরকে আমি চেহারায় চিনি না, ফেসে চিনি না, বাট আমি নামে চিনি। তো আপনারা একটু কথা বলবেন প্লিজ। আপনারা যারা শুধু আমার কথাগুলো শোনেন, তাদের উদ্দেশ্যে বলছি, কথা শুনতে হবে, সঙ্গে সঙ্গে কথা বলতে হবে। খুব ইম্পর্ট্যান্ট কথা, দেখেন ভাষা শিখতে গেলে আপনাকে মুখ খুলতে হবে, ইউ হ্যাভ টু ওপেন ইউর মাউথ। আপনি যদি কথা না বলেন, কথা বলা শিখতে পারবেন না। আপনি যদি কথা বলেন, আপনি কথা বলা দ্রুত শিখবেন। একটা শিশু যখন কথা বলে, অনেক ভুল কথা বলে, অনেক, সে কিন্তু শব্দ সঠিক করে বলতে পারে না, কিন্তু একটা সময় সে কথা বলা শিখে যায়। এখানে আমরা শিশুর মতো, আমাদের প্রচুর ভুল হবে প্রথমে, এই ভুল করেই আমাদেরকে আগাতে হবে। আই ডু মাই ওয়ার্ক এর বাংলা অর্থটা কি বলতে পারবেন? এই আই ডু মাই ওয়ার্ক, দেখেন যদি বলি আই ডু, এর অর্থ হচ্ছে আমি করি। আই ডু অর্থ হচ্ছে আমি করি। আর যদি বলি আই ডু মাই ওয়ার্ক, তখন হবে আমি আমার কাজ করি। আই ডু মাই ওয়ার্ক, আমি আমার কাজ করি। হি ডিড হিজ ওয়ার্ক, সে তার কাজ করেছিল। হি ডিড হিজ ওয়ার্ক, সে তার কাজ করেছিল। হি হ্যাজ ডান হিজ ওয়ার্ক, হি হ্যাজ ডান হিজ ওয়ার্ক, সে তার কাজ করিয়াছে। কোন টেন্স? প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এখান থেকে যদি আমি টেন্স চেঞ্জ করতে পারি, আপনারা পারবেন? হি হ্যাজ ডান হিজ ওয়ার্ক। আপনাদের কাছে আমি একটু আসি, এই বাক্যটা কোন টেন্সে রয়েছে? অনেকেই উপস্থিতি বেড়েছে, যাই হোক। শারমিন আক্তার, আপনি একটু বলেন। প্রেজেন্ট পারফেক্ট, থ্যাংক ইউ। তা এটা পাস্ট পারফেক্ট কি হবে? একই বাক্য, পাস্ট পারফেক্ট কি হবে বলেন? ধন্যবাদ। হ্যাঁ, এই বাক্যটার, ধন্যবাদ সবাইকে, সবাইকে ধন্যবাদ। হি হ্যাড ডান হিজ ওয়ার্ক। ধন্যবাদ। তো এই বাক্যটার পাস্ট ইনডেফিনিট কি হবে বলেন তো? হি হ্যাড ডান হিজ ওয়ার্ক, এটার পাস্ট ইনডেফিনিট কি হবে? এনিওয়ান ক্যান সে? ডান দিলে হবে না। সাইলেন্ট প্লিজ, এখানে দেখেন অনেকে, প্লিজ প্লিজ লেট মি সে, দেখেন। ওকে, লেট মি লেট মি সে লেট মি সে দেখুন, সবাই কথা বললে ক্লাসটা খুব নয়েজি, সবাই কথা বললে ক্লাসটা নয়েজি হয়ে যাবে। এখানে বলছি যে হি হ্যাজ ডান হিজ ওয়ার্ক, এটা যখন পাস্ট পারফেক্ট বললাম, অধিকাংশই সঠিক বলেছেন হি হ্যাড ডান হিজ ওয়ার্ক। হ্যাঁ, যারা বলেছেন ধন্যবাদ। আমি বললাম এই বাক্যটা হি হ্যাড ডান হিজ ওয়ার্ক, এই বাক্যটার পাস্ট ইনডেফিনিট কি হবে? অনেকে বলেছে হি ডান হিজ ওয়ার্ক, অনেকে বলেছে হি ডাজ হিজ ওয়ার্ক। এটা একেবারে সহজ, এটা একেবারে সহজ একটা বাক্য। আবার ডিড আবার ডু আসবে কেন? হুম দেখেন, আমাদের, আমি আপনাদেরকে কেন বলি যে আমাদের টেন্সের অবস্থা খুবই ভয়ানক, মানে এত ভয়ানক যেটা কল্পনার বাইরে। এখানে কয়েকজন মাত্র টেন্স পারেন, আর অধিকাংশ আমরা টেন্স পারি না। কথাটা আপনাদের কাছে কষ্ট মনে হলেও এটা বাস্তব। এখানে একজন বলছে হি ডাজ বা ডু বা হি কি যেন বলছে, তো এইখানে মনে করতে হবে, আমি বলেছি কি বাক্যটা পাস্ট ইনডেফিনিট কি হবে। তো পাস্ট ইনডেফিনিটের গঠন প্রণালী যে জানে, সে বাক্যটা 2 সেকেন্ডে বলে দিতে পারবে। অর্থাৎ এই যে ডু, এই দেখেন এইখানে দেখিয়ে এসেছি ডু ভার্বের, আমরা জানি পাস্ট ফর্মের গঠন প্রণালী কি হয় বলেন তো? প্রথমে হচ্ছে SUB সাবজেক্ট, তারপরে দিতে হয় কি, সাবজেক্টের পরে দিতে হয় প্লাস, সাবজেক্ট প্লাস ভার্বের ভি টু দিতে হয়। কি দিতে হয়? ভার্ব ভি টু, সাবজেক্ট প্লাস ভি টু প্লাস কি দিতে হয় বলেন? EXT, এক্সটেনশন। কেউ অবজেক্ট বলবেন না কিন্তু। সাবজেক্ট প্লাস ভার্বের ভি টু
প্লাস এক্সটেনশন, এইটাই তো আমার পাস্ট ইনডেফিনিটের গঠন প্রণালী, তাই তো? তাই যদি হয়, তাহলে যদি বলা হয় এই যে বাক্যটা দেখেন, তিনটা বিষয়ই আমার সামনাসামনি রয়েছে, এই একটা জায়গা, এই একটা জায়গা, আর এই একটা জায়গা। আমি বলেছি ভালোভাবে শুনবেন, সবাই মন দিয়ে শুনবেন। টেন্স আপনারা কেন পারেন না এতদিন? আমি তো অবাক হয়ে যাই আসলে। আমি আবারও কিছু এখন শুধু টেন্স পড়াবো এক সপ্তাহ ব্যাপী, বলেন তো? যারা টেন্স পারেন না, আমাকে কি হোয়াটসঅ্যাপে নক দিবেন? আপনারা তো কিছু বলেন না। যদি বলেন স্যার আবার টেন্সে ফিরে যান, আমি সেই ক্লাস 3 4-এর যেমন করে টেন্স শেখাতে হয়, আমি আপনাদের আবার টেন্স নিব। কারণ কি জানেন, টেন্স না পারলে আপনি ইংলিশের সিঁড়ি, প্রথম সিঁড়িতে আপনি পাটা দিতে পারেননি এখনো। প্রথম সিঁড়িতে পা না দিয়ে 10 তলা 20 তলায় ওঠা যায় না। মনে করেন বিল্ডিং এ লিফট নাই, কিভাবে উঠবেন? সিঁড়ি ছাড়া বিকল্প কোনো পথ নাই। প্লিজ, প্লিজ আমি আবারও বলছি, আপনারা টেন্সটা যারা পারেন না, ভালোভাবে টেন্সের ক্লাসটা আমার রেকর্ড ক্লাস দেখবেন, অথবা পিডিএফ ফাইল দেখবেন। না পারলে আমাকে হোয়াটসঅ্যাপে বলবেন, আমি ক্লাস নিব টেন্সের জন্য। দেখি যদি 10 জন আমাকে বলে, তাহলে 10 জনের জন্য আমি ক্লাস নিব, 10 জনের কম হলে হবে না। আমি এই যে আনমিউট করছি না, অনেকেই বলছেন এখানে ভুল উত্তর, অনেকেই। তো আমি জায়গায় আসি, কাম টু দা পয়েন্ট। হি হ্যাজ ডান হিজ ওয়ার্ক, এইটার পাস্ট ফর্ম হবে সাবজেক্ট প্লাস পাস্ট ইনডেফিনিট, সাবজেক্ট প্লাস V2 প্লাস অবজেক্ট। তাহলে এর বাংলা অর্থটা কি দাঁড়ায়? সে কাজটি করেছিল। সে কাজটি করেছিল, কি হবে বাক্যটা বলেন তো? সে কাজটি করেছিল, সে ইংরেজি কি? হি। কি হবে? হি। আচ্ছা, এরপর আপনাকে ডু ভার্বের V2 ব্যবহার করতে হবে, ডিড। কি ব্যবহার করতে হবে বলেন? ডিড। তাহলে কি হবে? হি, DID, হি ডিড, HIS, হিজ ওয়ার্ক, WORK। কি লিখলাম? হি ডিড হিজ ওয়ার্ক, সে তার কাজটি করেছিল। এই সামান্য বিষয়টা অনেক লার্নার এখানে এখনো শিখতে পারেননি, অনেকে এখনো শিখতে পারেন। আর যারা পারেন তো তারা পারেন, তাদের আমি প্রশংসা করব। অনেকেই রয়েছেন বেশ অনেকটা এগিয়ে গিয়েছেন। তো দেখেন, হি ডিড হিজ ওয়ার্ক, আমি এটার ব্যাখ্যা বেশি দিব না, আমাদেরকে অনেক দূর আগাতে হবে আজকে। তো মনে রাখবেন, একটা বাক্য দিয়ে সেই বাক্যটাকে আপনি যদি 12টা টেন্সে 12টা বাক্য তৈরি করতে পারেন, তাহলে আপনার টেন্সটা অনেক ক্লিয়ার হয়ে গেল। মানে অনেকটা না, আপনার পুরাপুরি ক্লিয়ার হয়ে গেল। এই যে বাক্যটা যদি বলা হয় হি ডিড হিজ ওয়ার্ক, এটার প্রেজেন্ট ফর্ম কি হবে? এটার প্রেজেন্ট ইনডেফিনাইট কি হবে? প্রেজেন্ট কন্টিনিউয়াস কি হবে? প্রেজেন্ট পারফেক্ট কি হবে? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কি হবে? কেউ বলতে পারবেন? আমি একটু পরে আনমিউট করব, আমি যাকে বলবো ঠিক সেই মাত্র বলবেন। আমি যদি বলি বলেন তো এই বাক্যটার ফিউচার ইনডেফিনিট কি হবে, ফিউচার কন্টিনিউয়াস কি হবে, আপনাকে দ্রুত বলার অভ্যাস গড়ে তুলতে হবে। দ্রুত বলার অভ্যাস গড়ে তুলতে হবে। টেন্স আমাদের একেবারে ঠুটস্থ করতে হবে, আমাদের ঠোঁটের আগায় থাকতে হবে। আমি বলতে দেরি করব, আপনাদের বলতে দেরি হবে না। এইভাবে যদি কেউ শিখতে পারেন, টেন্স ইজ কল্ড দ্য সোল অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ। দেখবেন আমরা যে জুতাটা পরি না, জুতার তলায়, একেবারে তলায় যে অংশটা থাকে, এটাকে সোল বলে, সোল। এই সোল মানে কি জানেন? ওই জুতাটা কিন্তু ওর উপরে দাঁড়িয়ে রয়েছে, ওই জুতার ভিত্তি কিন্তু ওইটা। এই জন্য এটাকে সোল বলে। সোল মানে হচ্ছে আত্মা বা রুহু, ঠিক আছে? তো এই সোল হচ্ছে, টেন্স ইজ কল্ড দ্য সোল অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ। টেন্স ইজ কল্ড দ্য সোল অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ। আপনারা এই সোল ভালোভাবে শিখবেন। টেন্স না জানলে ভয়েস পারা যায় না, টেন্স না জানলে ন্যারেশন পারা যায় না, টেন্স না জানলে মডাল পারা যায় না, টেন্স না জানলে প্রেপোজিশন পারা যায় না, টেন্স না জানলে কিছুই পারা যায় না। তো ভালোভাবে আমরা শিখবো। তো আমরা পয়েন্টে চলে আসি। এই যে ডু অর্থ হচ্ছে করা, মেইন ভার্ব হিসেবে ব্যবহৃত হচ্ছে। এটা অন্য জায়গায় মেইন ভার্বের মতো সেন্টেন্সে কোনো টেন্স হিসেবে ব্যবহৃত হতে পারে, কিন্তু এই ডু ভার্বটির সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ব্যবহার সেটি হচ্ছে ডু, ডাজ, ডিড। প্রধানত প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স এবং পাস্ট ইনডেফিনিট টেন্সকে নেগেটিভ এবং ইন্টারোগেটিভ করার জন্য ব্যবহৃত হয়। খুবই মূল্যবান একটা কথা বলেছি এখানে, খুবই মূল্যবান। কি বলা হয়েছে দেখেন, কিন্তু এই ডু ভার্বটির সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ব্যবহার সেটি হচ্ছে এই ডু, ডাজ, ডিড। প্রধানত প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স এবং প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স এবং পাস্ট ইনডেফিনিট টেন্সকে, দুইটা টেন্স বলেছি, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স এবং পাস্ট ইনডেফিনিট টেন্সকে নেগেটিভ এবং ইন্টারোগেটিভ ব্যবহার করা হয়। কাদেরকে ব্যবহার করা হয়? ডু, ডাজ, ডিড। কোথায় ব্যবহার করা হয়? প্রেজেন্ট ইনডেফিনিট এবং পাস্ট ইনডেফিনিট। কি কাজে ব্যবহার করা হয়? নেগেটিভ এবং ইন্টারোগেটিভ। তিনটা কথা বলেছি। ডু, ডাজ, ডিড কোথায় ব্যবহার করা হয়? প্রেজেন্ট ইনডেফিনিট, পাস্ট ইনডেফিনিট। কোন কাজে এদেরকে ব্যবহার করা হয়? নেগেটিভ এবং ইন্টারোগেটিভ। এই কথাগুলো না খুবই মূল্যবান, প্লিজ একটু মনে রাখবেন। এইগুলা যারা মনে রাখতে পারবে তারা এই ক্লাসটা করে মজা পাবে। আমরা জানি যে টেন্সের 12 ধরনের স্ট্রাকচার আছে। আমরা যখন প্রতিটা স্ট্রাকচার দিয়ে সেন্টেন্স তৈরি করি, তখন দেখি যে এই 12 ধরনের স্ট্রাকচারের ভিতরে শুধুমাত্র প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স এবং পাস্ট ইনডেফিনিট টেন্সের সাথে কোনো অক্সিলারি ভার্ব থাকে না। এইখানেও কিন্তু মূল্যবান কথা বলেছি একটা, সেটা হচ্ছে এই শেষের দিকের লাইনটা মনে রাখবেন। আমরা জানি যে টেন্সের 12 ধরনের স্ট্রাকচার রয়েছে,
আমরা যখন প্রতিটা স্ট্রাকচার দিয়ে সেন্টেন্স তৈরি করি তখন দেখি এই 12 ধরনের স্ট্রাকচারের ভিতরে শুধুমাত্র, কি বললাম, শুধুমাত্র প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। দেখেন, যারা বেসিকে দুর্বল আমার এই কথাগুলো শুনবেন, মনে রাখবেন, আমার ক্লাসগুলো বারবার দেখবেন, আপনার দুর্বলতা থাকবে না, থাকবে না, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। আর এরপরেও যদি আপনাদের দুর্বলতা থেকে যায়, আপনারা পার্সোনাল আমাদের ব্যাচ থাকে, সেখানে একটু যোগাযোগ করতে পারেন যদি কেউ ল্যাঙ্গুয়েজটা মন থেকে শিখতে চান। আর যদি শিখতে না চান তাহলে সেটা আপনার ব্যাপার। এই যে কথাগুলো বলছি না, এগুলো আমি মনে করি একেবারে এক একটা কথার ওজন অনেক অনেক গুরুত্বপূর্ণ। কি বলছে, এই 12 ধরনের স্ট্রাকচারের ভিতরে শুধুমাত্র প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স এবং পাস্ট ইনডেফিনিট টেন্সের সাথে কোনো অক্সিলারি ভার্ব থাকে না। কেমন, আপনারা উদাহরণ দিতে পারবেন? আমি যদি আনমিউট করি, কি বললাম, একমাত্র প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, এবং অনেকেই পারবেন কিন্তু আবার অনেকে পারবেন না, এটা অনেকেই বলতে পারবেন। আমি তো উদাহরণ দিয়ে বলতে পারি, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে এবং পাস্ট ইনডেফিনিট টেন্সে অক্সিলারি ভার্ব থাকে না, অন্য 10টিতে অক্সিলারি থাকে। তাহলে কয়টিতে অক্সিলারি থাকে? 10টিতে। কয়টিতে থাকে না? 2টিতে থাকে না। কোন কোন জায়গায় থাকে না? প্রেজেন্ট ইনডেফিনিট, পাস্ট ইনডেফিনিট। হুম, মনে রাখবেন এইগুলা। আনমিউট করলে সবাই কথা বলে উঠবেন না প্লিজ। তারপর দেখেন, এছাড়া আমরা আরো একটা বিষয় জানি যে আজকের এই ক্লাসটা আমি হঠাৎ করে আপনাদের নিচ্ছি, এর একটা কারণ রয়েছে। কারণ কি, অনেকেই দেখেছি এই ডু ভার্ব, ডিড ভার্ব, ডাজ ভার্বে ভুল করে, প্রচুর পরিমাণে ভুল করে। আমরা রিটেন ইংলিশে আমরা বেশিরভাগ ভুল করি। তো বলা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স এবং পাস্ট ইনডেফিনিট টেন্সের সাথে অক্সিলারি ভার্ব থাকে না, অন্য 10টিতে অক্সিলারি ভার্ব থাকে। অন্য 10টিতে কি থাকে? অক্সিলারি ভার্ব। এছাড়া আমরা আরো একটা বিষয় জানি যে যদি কোনো সেন্টেন্সকে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করতে হয়, তাহলে এই সেন্টেন্সের যে অক্সিলারি ভার্ব থাকে, শুধু সেই অক্সিলারি ভার্বের সাথে নট দিলে সেই বিষয়টা নেগেটিভ হয়ে যায়। এই কথাটার উপরে ভিত্তি করে আমি একটা বাক্য লিখি। যেমন দেখেন, লিখলাম আই অ্যাম, সরি, আই অ্যাম, EATING, আই অ্যাম ইটিং, RICE, আই অ্যাম ইটিং রাইস, তাই না? তো পরবর্তীতে আমি আবার একটা বাক্য এখানে লিখলাম, সেই বাক্যটার নিচে লিখবো, কি লিখবো বলেন তো? আই অ্যাম, NOT, নট, EATING, আই অ্যাম নট ইটিং রাইস, RICE। সবাই ভালোভাবে খেয়াল করবেন, এই যে উপরে যে লাইনগুলা লিখেছি, ওই লাইনটা ব্যাখ্যা করলে এইটুকু পাওয়া যায়। কি পাবো আমরা? দেখেন, আই অ্যাম ইটিং রাইস, আই অ্যাম নট ইটিং রাইস। উপরের লাইনগুলার, উপরের সেন্টেন্স গুলার জিস্ট হচ্ছে এই দুই লাইন। বলছে আমরা যে বিষয়টা জানি, যদি কোনো সেন্টেন্সকে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করতে হয়, তাহলে সেই সেন্টেন্সে যে অক্সিলারি ভার্ব থাকে, শুধুমাত্র সেই ভার্বের সাথে নট বসিয়ে দিলে, শুধুমাত্র সেই অক্সিলারি ভার্ব, এই যে আই অ্যাম ইটিং রাইস, এইটা এখানে দুইটা ভার্ব রয়েছে, অ্যাম একটা ভার্ব রয়েছে, ইটিং একটা ভার্ব রয়েছে, দুইটা ভার্ব রয়েছে। তো এই অক্সিলারি ভার্বের সাথে নট বসিয়ে দিলে বাক্যগুলো নেগেটিভ হয়ে যায়। আই অ্যাম ইটিং রাইস, আই অ্যাম নট ইটিং রাইস, আই অ্যাম ইটিং রাইস, আই অ্যাম নট ইটিং রাইস, হি ইজ ডুইং দ্য সাম, হি ইজ নট ডুইং দ্য সাম, দে আর ক্যাচিং ফিশ, দে আর নট ক্যাচিং ফিশ। দেখেছেন, এইভাবে এক জায়গায় একদমে এক নিঃশ্বাসে আপনাদেরকে একটা স্ট্রাকচার শিখাই দিলে ওইটা দিয়ে পরপর কয়েকটা বাক্য বলার ক্যাপাসিটি অর্জন করতে হবে। কি বললাম? আই অ্যাম ইটিং রাইস, আই অ্যাম নট ইটিং রাইস, আই অ্যাম ডুইং দ্য সাম, আই অ্যাম নট ডুইং দ্য সাম, আই অ্যাম বাইং এ পেন, আই অ্যাম নট বাইং এ পেন, হি ইজ ইটিং রাইস, হি ইজ নট ইটিং রাইস, দে আর গোয়িং টু ঢাকা, দে আর নট গোয়িং টু ঢাকা। অর্থাৎ স্ট্রাকচার কি, একটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের বাক্য বলবো, সাবজেক্ট ভার্ব যাই থাকুক, ওই যে অক্সিলারি ভার্বটা থাকবে, অ্যাম থাকুক, ইজ থাকুক বা আর থাকুক, ওর পরে শুধু নট যোগ করলে নেগেটিভ হয়ে যাবে, ওর পরে শুধু নট যোগ করলে নেগেটিভ হয়ে যাবে। এই ধরনের স্ট্রাকচার, এই বাক্য গঠন প্রণালীগুলো যদি আপনারা একটু মনে রাখতে পারেন, মনোযোগ দেন, এবং ক্লাস শেষে যদি এখানে আরেকটু সময় দেন, আমি মনে করি আপনাদের আর কোনো সমস্যা থাকবে না, আপনাদের কোনো সমস্যা থাকবে না। দেখেন, এইটা ম্যাথমেটিক্যাল বা ইঞ্জিনিয়ারিং বড় বড় কোনো সমস্যা না যে সমাধান করতে গেলে অনেক সমস্যা হয় বা অনেক সময় লাগে। এটা যে কথাগুলা বলছি, এই কথাগুলা যারা একটু মনে রাখবে তারা অবশ্যই পারবে। আর এই যে সিম্পল সিম্পল যে বিষয়গুলো না, এইগুলো পারলে আপনি ইংরেজিতে কথা বলতে পারবেন। ইংরেজিতে কথা বলা আহামরি কোনো জাদুবিদ্যা জাদু মন্ত্রের প্রয়োজন পড়ে না। এই যে একটা কথা বললাম, এই ধরনের বাক্য আপনি একদমে এক নিঃশ্বাসে 10টা বলে ফেলেন তো দেখি পারেন কিনা। অর্থাৎ আপনাকে ওই সেই নামতা মুখস্থ করার মতো ক্লাস 3-4 যেভাবে আমরা টিচার আমাদের পড়াতো, সেই টিচারের পিছনে পিছনে আমাদেরকে বলতে হতো, বলে বলে কিন্তু মুখস্থ করে, স্কুল থেকেই মুখস্থ করে বাড়ি চলে আসতাম। এখানেও কিন্তু আমার ক্লাসের পড়া আমি ক্লাসেই মুখস্থ করিয়ে দেই। যারা মনোযোগ সহকারে আমার ক্লাসটা দেখে তারা কিন্তু এখান থেকে ভালো কিছু করতে পারবে। তো এই যে জায়গাটা বললাম,
আই অ্যাম ইটিং রাইস, অর্থাৎ এই বাক্যে একটা অক্সিলারি ভার্ব রয়েছে অ্যাম, এই অ্যাম এর পরে নট বসালে পৃথিবীতে যত কন্টিনিউয়াস টেন্স রয়েছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস বা ফিউচার কন্টিনিউয়াস, ওই কন্টিনিউয়াস টেন্সের অক্সিলারি ভার্বের পরে আপনি নট দিবেন, দিলে বাক্যটা নেগেটিভ হয়ে যাবে। বাক্যটা কি হবে বলেন? নেগেটিভ হয়ে যাবে, আর কিচ্ছু করা লাগবে না। আই অ্যাম ইটিং রাইস, আই অ্যাম নট ইটিং রাইস, এখানে অতিরিক্ত একটা নট যোগ করেছি, তাছাড়া আমি আর কোনো পরিবর্তন করিনি। ঠিক আছে, উপরের কথাগুলা তাই বলেছে। যেমন দেখেন, আই অ্যাম ইটিং রাইস, আই অ্যাম নট ইটিং রাইস, হি ইজ প্লেইং ফুটবল, হি ইজ নট প্লেইং ফুটবল, অনেক উদাহরণ দিয়েছি, এগুলো আপনারা যখন শীটটা পাঠিয়ে দিব বাসায় পড়ে নেবেন। নেক্সট, ইন দ্য সেম ওয়ে, আমি জানি যে কোনো সেন্টেন্সকে যদি অ্যাফার্মেটিভ থেকে ইন্টারোগেটিভ করতে হয়, তাহলে ওই অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যে অক্সিলারি ভার্বগুলো আছে সেটা সবার আগে নিয়ে আসলেই ইন্টারোগেটিভ হয়ে যায়। এইখানে যে কথাটা বলছে, এই কথাটা আমি আর লিখবো না, এখান থেকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখেন কি বলা হচ্ছে, বলা হচ্ছে যে বিষয়টা এমন, এটাও কিন্তু ওই আগের বাক্যটার মতো, যারা মন দিয়ে শুনবেন 1 মিনিটে ক্লিয়ার হয়ে যাবে। আই অ্যাম ইটিং রাইস একটা কন্টিনিউয়াস টেন্সের একটা বাক্য, আই অ্যাম ইটিং রাইস, তাই না? আমি রাইস খাচ্ছি, ভাত খাচ্ছি। তো এই বাক্যটাকে যখন আপনি প্রশ্নবোধক করবেন, এই বাক্যটাকে যখন আপনি প্রশ্নবোধক করবেন, আই অ্যাম ইটিং রাইস, তখন আপনাকে কি করতে হবে? তখন আপনাকে এই যে অক্সিলারি ভার্ব রয়েছে অ্যাম, এখানে যদি ইজ থাকতো, আর থাকতো, অস থাকতো, ওয়্যার থাকতো, সেইটাকেও আপনি এই সামনে এনে বসিয়ে দিবেন, আর কোনো পরিবর্তন করা লাগবে না। তাহলে বাক্যটা প্রশ্নবোধক হয়ে যাবে, তাহলে বাক্যটা প্রশ্নবোধক হয়ে যাবে। আই অ্যাম ইটিং রাইস, অ্যাম আই ইটিং রাইস, হি ইজ প্লেইং ফুটবল, ইজ হি প্লেইং ফুটবল, দে আর ওয়াচিং টিভি, আর দে ওয়াচিং টিভি, ইউ আর ড্রাইভিং আ কার, আর ইউ ড্রাইভিং আ কার, আই হ্যাভ ইটেন রাইস, হ্যাভ আই ইটেন রাইস, হি হ্যাজ ফিনিশড হিজ হোমওয়ার্ক, হ্যাজ হি ফিনিশড হিজ হোমওয়ার্ক। দেখেছেন? তাহলে এই নিয়মে পৃথিবীতে যত কন্টিনিউয়াস টেন্স আছে, সব কন্টিনিউয়াস টেন্স বা যেখানে অক্সিলারি ভার্ব থাকবে, ওই অক্সিলারি ভার্বটা প্রথমে এনে আপনি ওই বাক্যটাকে ইন্টারোগেটিভ করতে পারবেন, আপনি ওই বাক্যটাকে ইন্টারোগেটিভ করতে পারবেন। তাহলে কিভাবে ইন্টারোগেটিভ করতে হয় আর কিভাবে নেগেটিভ করতে হয়, এটা কিন্তু আমি খুব সুন্দরভাবে ব্যাখ্যা দিয়ে বুঝিয়েছি। কারো কি কোনো সমস্যা আছে? আমার মনে হয় সমস্যা থাকার কথা না। শারমিন আক্তার? হুম। না স্যার, সমস্যা নাই। সমস্যা নাই। সমস্যা? হ্যাঁ। দেখেন, আমার জায়গা থেকে আমি সর্বোচ্চ পরিশ্রম করে যাই ক্লাসটিতে, এর পরেও যদি কেউ বুঝতে না পারেন, আমার পার্সোনালি আমাকে বলবেন, আমি তাকেও হেল্প করার চেষ্টা করব। অনলাইনে আমরা যতটা সাপোর্ট দিয়ে থাকি, এখানে অনেকেই হয়তো বিভিন্ন জায়গায় অনলাইনে কোর্স করে এসেছেন বা এর পরেও করবেন, আমরা যতটা পরিশ্রম করাই, দেখবেন আপনি অন্য কোথাও এতটা পরিশ্রম হয়তো পাবেন না। পাবেনই না বললে আমাকে অহংকার করা হবে, গর্ব করা হয়। পাইতে পারেন, কিন্তু এতটা পরিশ্রম করে কেউ কিন্তু বুঝাবে না। এই যে দুইটা বিষয় আমি বুঝালাম, কন্টিনিউয়াস টেন্সের বাক্যকে কিভাবে নেগেটিভ করতে হয় আর কন্টিনিউয়াস টেন্সের বাক্যকে কিভাবে প্রশ্নবোধক ইন্টারোগেটিভ করতে হয়, আমাদের ডে টু ডে লাইফে আপনি কাউকে বলবেন যে সে কি ফুটবল খেলছে, সে কি এখন ভাত খাচ্ছে, সে কি মোবাইলে কথা বলছে, এই কথাগুলো আপনি যখন কাউকে বাংলায় বলবেন, আজকে থেকেই, আগামীকাল থেকেই আপনি একটু ইংলিশে বলার চেষ্টা করবেন। দেখি আপনি পারেন কিনা। আমার এই ক্লাস, এই যে দুইটা বাক্য শিখালাম, আপনাকে কেউ বলছেন যে মিতা তুমি কি ভাত খাচ্ছো, শারমিন তুমি কি ভাত খাচ্ছো, বলবেন নো, আই এম নট ইটিং রাইস, আই এম নট ড্রাইভিং আ কার, আই এম নট রাইটিং এ পোয়েম, আই এম নট রাইটিং আ লেটার, নট, দে আর নট ক্যাচিং ফিশ, দে আর নট সিঙ্গিং এ সং। তারা গান গাচ্ছে না, তারা মাছ ধরছে না, তারা চিঠি লিখছে না, তারা কবিতা লিখছে না। কিভাবে করবেন? এই যে নিয়মটা দেখালাম, এইভাবে নট বসিয়ে নেগেটিভ করবেন। আর ইন্টারোগেটিভ কিভাবে করবেন? অক্সিলারি ভার্বটা সবার প্রথমে এনে এখানে অক্সিলারি ভার্বের মাধ্যমে আপনি ইন্টারোগেটিভ করবেন, প্রশ্নবোধক। অর্থগতভাবে সেন্টেন্স 5 প্রকার: অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ, এক্সক্লামেটরি, শেষেরটা হবে এক্সক্লামেটরি। তো এই বাক্যগুলাকে বলে ইন্টারোগেটিভ সেন্টেন্স। অর্থগতভাবে বাক্য 3 ভাগে ভাগ করেছে, আর গঠনগতভাবে বাক্যকে, সরি, অর্থগতভাবে 5 প্রকার, গঠনগতভাবে 3 প্রকার: সিম্পল সেন্টেন্স, কম্পাউন্ড সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স। সিম্পল, কম্পাউন্ড, কমপ্লেক্স, মনে রাখবেন, সিম্পল, কম্পাউন্ড, কমপ্লেক্স। আমার সঙ্গে সবাই বলেন, সিম্পল, কম্পাউন্ড, কমপ্লেক্স, সিম্পল, কম্পাউন্ড, কমপ্লেক্স। যারা পারেন না বারবার বলবেন। এইভাবে বললে দেখবেন, আমাদের এক স্যার ছিলেন, ঠিক আছে, উনি হচ্ছে আমাদের 9-10 সায়েন্সের ইয়ে নিত, ক্লাস নিত, ক্লাসের পড়া ক্লাসেই রেডি করিয়ে দিত, বাড়ি এসে আর বই পড়া লাগতো না।
তো আমি কিন্তু ক্লাসের পড়া ক্লাসে রেডি রেডি করিয়ে দিব। যে যে দেশে বসে, যে জেলায় বসে আমার ক্লাস করছেন, আমার কথাগুলো আমার সঙ্গে রিপিট করবেন আপনার জায়গায় বসে, দেখবেন ক্লাসের পড়াটা মুখস্থ হয়ে গেছে। ছোটবেলায় পাঠশালায় কিন্তু আমাদেরকে এইভাবে শেখানো হতো। এটা একটা নিনজা টেকনিক, মনে রাখবেন। আই এম ইটিং রাইস, এম আই ইটিং রাইস, আমার সঙ্গে বলেন। আই এম ইটিং রাইস, এম আই ইটিং রাইস, হি ইজ প্লেইং ফুটবল, ইজ হি প্লেইং ফুটবল। এটা বলবেন আমার সঙ্গে। দেখেন এটা কিন্তু অত্যন্ত মানে ফ্রুটফুল একটা নিয়ম। এই যে যেভাবে পড়াচ্ছি আমি, টিচারের সঙ্গে সঙ্গে যদি আপনিও গান গান ক্রস করেন, তাহলে কিন্তু আপনারও মুখস্থ হয়ে যাবে। সহজ কথা, আমি বারবার যে কথাটা বলি, ইংরেজি ভাষাটা শিখতে চাইলে, এই ভাষাটা রপ্ত করতে চাইলে, আপনাকে এই ভাষায় কথা বলতে হবে, ভুল করতে হবে, ভুল করে করে তারপর একটা সময় সঠিক হবে। আমাদের ব্যাচে ক্লাস করে ইংরেজি শিখে অনেকে অফলাইনে বড় বড় প্রতিষ্ঠান গড়ে তুলেছে, তারাও ইংরেজি পড়াচ্ছে। আপনিও পারবেন, ফ্লুয়েন্টলি কথা বলতে পারবেন। পৃথিবীর বিভিন্ন দেশ থেকে অনেকেই আমাদের কাছে ক্লাস করে। তো আপনি অবশ্যই পারবেন। কিভাবে? আমাদের এই দেখানো পদ্ধতিতে আপনাকে হাঁটতে হবে। দে আর ওয়াচিং টিভি, আর দে ওয়াচিং টিভি, ইউ আর ড্রাইভিং এ কার, আর ইউ ড্রাইভিং এ কার, রহিম হ্যাজ কমপ্লিটেড হিজ ওয়ার্ক, হ্যাজ রহিম কমপ্লিটেড হিজ ওয়ার্ক, আই হ্যাভ ইটেন, আই হ্যাভ ইটেন মাই ডিনার, হ্যাভ আই ইটেন মাই ডিনার। তো যাই হোক, এখানে মূল কথা হচ্ছে আপনাকে এই অক্সিলারি ভার্বটা সবার প্রথমে আনতে হবে। এবং একটি বিষয় মনে রাখবেন, সবার শেষে কিন্তু আপনাকে এই জায়গায় এই চিহ্নটা বসাতে হবে। আমরা কিন্তু অনেকে এই কোয়েশ্চেন মার্কটা দেই না। হুম আমরা যখন বিভিন্ন জায়গায় যাই, রিটেন পরীক্ষা নেই, তখন আমরা দেখতে পারি ছেলেমেয়েরা এটা চরম আকারে ভুল করে। লিখেছে am I eating রাইস, আমি কি ভাত খাচ্ছি, পরবর্তীতে কি দিয়েছে জানেন? পরে কিন্তু ফুল স্টপ বসায় দেয়। আসলে কি ফুল স্টপ হবে? না। প্রশ্নবোধক বাক্যে আপনাকে তো প্রশ্নবোধক চিহ্ন দিতেই হবে। এটা দিতেই হবে। ক্লাসে যারা যোগদান করেছেন, প্লিজ শেষ পর্যন্ত থাকার চেষ্টা করবেন। দেখেন, এখন আমাদের ভাবতে হবে যে সকল অ্যাফার্মেটিভ সেন্টেন্সে অক্সিলারি ভার্ব থাকে না, সেই সকল সেন্টেন্স গুলাকে কিভাবে নেগেটিভ এবং ইন্টারোগেটিভ করতে পারি। সেই সেন্টেন্স গুলাকে কিভাবে নেগেটিভ এবং, যেখানে অক্সিলারি ভার্ব থাকে না, এখানে তো অক্সিলারি ভার্ব ছিল। দেখেন, হি উইল প্লে ফুটবল, উইল হি প্লে ফুটবল, এখানে একটা অক্সিলারি ভার্ব ছিল উইল। কি ছিল বলেন? উইল। তো আপনি এইভাবে যদি শেখেন, কেন কথা বলতে পারবেন না? হি উইল প্লে ফুটবল, সে ফুটবল খেলবে। আপনাকে কেউ যদি বলে সে কি ফুটবল খেলবে, আপনাকে জিজ্ঞাসা করছে যে তোমার ভাই কি ফুটবল খেলবে, তোমার ছেলে কি আজকে মাঠে নামবে খেলতে, তো আপনি কি বলবেন? উইল হি প্লে ফুটবল, উইল ইউর সান প্লে ফুটবল, তোমার সন্তান কি আজকে ফুটবল খেলবে? আপনি কি বলতে পারেন? ইয়েস হি উইল প্লে ফুটবল, অথবা ইয়েস হি উইল নট প্লে ফুটবল টুডে। হুম তাহলে দেখেন, এই যে এখানে বলছে এই অক্সিলারি ভার্ব তো রয়েছে, এইগুলো থাকলে এরপরে নট বসিয়ে নেগেটিভ করলাম, এইগুলো প্রথমে এনে ইন্টারোগেটিভ করলাম। কিন্তু যেসব বাক্যে অক্সিলারি ভার্ব থাকে না, সেখানে আপনি কিভাবে করবেন? সেখানেও সুন্দর একটা নিয়ম রয়েছে। দেখেন, এখন আমাদের ভাবতে হবে যে যে সকল অ্যাফার্মেটিভ সেন্টেন্সে অক্সিলারি ভার্ব থাকে না, সেই সকল সেন্টেন্স গুলাকে কিভাবে নেগেটিভ অথবা ইন্টারোগেটিভ করতে পারি। আমি আগেই বলেছি যে শুধুমাত্র প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স এবং পাস্ট ইনডেফিনিট টেন্সের সেন্টেন্সে কোনো ধরনের অক্সিলারি ভার্ব থাকে না। আর বাকি যে 10টি টেন্স থাকে, এখানে কিন্তু অক্সিলারি ভার্ব থাকে। কি থাকে বলেন? অক্সিলারি ভার্ব থাকে। সো যখন আমরা কোনো প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সে অথবা পাস্ট ইনডেফিনাইট টেন্সের সেন্টেন্স গুলাকে নেগেটিভ অথবা ইন্টারোগেটিভ করতে যাব, তখন আমাদের এই ডু ডাজ ডিড ভার্বের ব্যবহার করতে হবে। ওই যে ক্লাসের শুরুতে আমি আপনাদের যে বিষয়গুলো দেখিয়ে এসেছি, সেইগুলো এখন কাজে লাগবে। কেন নিতে হবে দেখেন, কারণ আমি আগেই বলেছি, যখন কোনো সেন্টেন্সকে নেগেটিভ অথবা ইন্টারোগেটিভ করতে হবে, সেই সেন্টেন্সের অক্সিলারি ভার্বের সাথে নট দিলে নেগেটিভ হয়ে যায়, আর অক্সিলারি ভার্ব সবার প্রথমে আনলে ইন্টারোগেটিভ হয়ে যায়। তাই না? আমি কিন্তু কেবল সেটা আপনাদের দেখিয়ে এসেছি। কিন্তু আমি যদি এমন কোনো সেন্টেন্স লিখি যেখানে কোনো অক্সিলারি ভার্ব থাকে না, সেখানে আমি কি করব? যেমন দেখেন, এইখানে কয়েকটা বাক্য লিখেছি, এই বাক্যের ভিতরে কিন্তু কোনো অক্সিলারি ভার্ব নেই। এখানে কিন্তু কোনো অক্সিলারি ভার্ব নেই। একটু ভালো করে লক্ষ্য করি আমরা সবাই। আই প্লে ফুটবল, এখানে একটা মেইন ভার্ব রয়েছে প্লে, এখানে কোনো অক্সিলারি ভার্ব নেই। হি স্যাট ইন দ্য রেস্টুরেন্ট, এটা রেস্টুরেন্ট বলবো না, এটা কারেক্ট স্পেলিং হবে রেস্টুরেন্ট। কি হবে? রেস্টুরেন্ট। হি স্যাট ইন দ্য রেস্টুরেন্ট। দে গো টু স্কুল, হি রাইটস আ লেটার। অনেকগুলো বাক্য, তাই না? এর কোনোটা বাক্যে, কোনো বাক্যে কিন্তু কোনো অক্সিলারি ভার্ব নেই। কি নেই বলেন? অক্সিলারি। এই বাক্যগুলোকে কিভাবে আপনি নেগেটিভ করবেন, কিভাবে আপনি ইন্টারোগেটিভ করবেন, এই জায়গাটায় আমরা একটু কথা বলবো। সবাই দেখতে পাচ্ছেন, শুনতে পাচ্ছেন? মৌসুমী, শারমিন আক্তার। আচ্ছা, অনেক অনেক কষ্ট করে ক্লাসটা নিচ্ছি। এখানে 71 জন, 71 পিপল আর জয়নিং ইন দিস ক্লাস। আপনারা কেউ যাবেন না, অনেক কষ্ট করে ক্লাসটা নিচ্ছি, ভালোভাবে মনে রাখবেন। হ্যাঁ, এখানে যারা স্কুল কলেজে টিচার আছেন,
বা যারা কোচিং এ পড়ান, প্রাইভেট পড়ান বাসায় বা বিভিন্ন জায়গায়, তারাই জানে পড়াতে কতটা কষ্ট হয়। আমি কিন্তু আমার পাশে ফ্যান চালিয়ে এসি রুমে বসে সুন্দরভাবে ক্লাস নিচ্ছি, কিন্তু তারপরেও আমার কিন্তু ব্রেনের কষ্ট করতে হয়, তাই না? মেন্টাল যেটাকে বলা হয়, অর্থাৎ পরিশ্রম দুই রকমের, কায়িক পরিশ্রম আর মানসিক পরিশ্রম। তো মানসিক পরিশ্রম, ব্রেনের যে পরিশ্রম, এটা কিন্তু অনেক বেশি পেইনফুল হয়। তো সবাই ক্লাসটা মনোযোগ সহকারে দেখবেন। তো এতক্ষণ আমি যেটা শিখিয়েছি সেটা ছিল অক্সিলারি ভার্বের নেগেটিভ এবং ইন্টারোগেটিভ। আর এখন দেখবো কিভাবে এই বাক্যগুলাকে আমরা, এখানে কোনো অক্সিলারি ভার্ব নেই কিন্তু এগুলোকে নেগেটিভ এবং ইন্টারোগেটিভ করব। দেখেন, আমরা দেখতে পাচ্ছি যে এই সেন্টেন্স গুলোতে কোনো অক্সিলারি ভার্ব নেই, এগুলো হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট এবং পাস্ট ইনডেফিনিটিভ টেন্স। ফার্স্ট অফ অল, এই সেন্টেন্স গুলোকে নেগেটিভ করতে গেলে আমাদের ডু ভার্বের সাহায্য নিতে হবে। মনে রাখবেন, এই সেন্টেন্স গুলোকে নেগেটিভ করতে গেলে কোন ভার্বের সাহায্য নিব? ডু ভার্বের সাহায্য নিব। কোন ভার্ব? ডু ভার্ব। আচ্ছা, এই যে ভার্বটি কোনো মিনিং আসে না, এই ডু ভার্বের কিন্তু আমি যখন এর সাহায্য নিব, কিন্তু এর কিন্তু কোনো মিনিং আসে না। অনেকেই ভাবে এই ডু মানে কিন্তু করা, অনেকেই ভাবে, দেখেন আমি বাক্যে আসতেছি, অনেকেই আমরা মনে করি ডু মানে কিন্তু করা। নো, কিন্তু এটির অ্যাকচুয়াল কোনো মিনিং হয় না। মেইনলি এটা অক্সিলারি ভার্ব হিসাবে বসে, অক্সিলারি ভার্ব হিসাবে বসে, সাহায্যকারী ভার্ব। কিসের হিসাবে বসে বলেন? সাহায্যকারী ভার্ব। তাহলে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স এ, এই যে দেখেন, আবার কিন্তু আমার পড়াচ্ছি আমি ডু ভার্ব, এর ভিতরে চলে আসছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। কি চলে আসছে? প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। এই জন্য আমি আবারও বলছি, এখানে যারা টেন্সে খুব ভালো পাকা আছেন তাদেরকে আর পড়া লাগবে না, কিন্তু যারা টেন্সটা এখনো বোঝেন না ভালো করে, প্লিজ টেন্সটা একটু পড়ে নিবেন। কারণ টেন্স না জানলে, আমি এই যে ডু ভার্ব করাচ্ছি, ডিড ভার্ব করাচ্ছি, ডাজ ভার্ব করাচ্ছি, আপনার মাথায় কিচ্ছু যাবে না যদি আপনি টেন্স ভালোভাবে না পারেন। এই জন্য বলছি টেন্সটা ক্লিয়ার করতে হবে। হ্যাঁ, একেবারে সর্বাগ্রে ইউ হ্যাভ টু লার্ন টেন্স ক্লিয়ারলি। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে ডু বসে এবং সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ডাজ বসে, এটা আমরা সবাই জানি। আবার যখন ডাজ বসে তখন মেইন ভার্বের সাথে এস বা ইয়েস থাকে না, এই লাইনটা মনে রাখবেন। আমি যখন সেন্টেন্সে প্রবেশ করব তখন এটা কিন্তু আপনাদের বলতে হবে। বলছে যখন ডাজ বসে তখন মেইন ভার্বের সাথে এস বা ইয়েস হয় না। আচ্ছা, মেইন ভার্বটি আবার প্রেজেন্ট ফর্মে চলে আসে, কথাটা মনে রাখবেন কিন্তু। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হচ্ছে হি, সি, ইট। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হচ্ছে হি, সি, ইট। অথবা কোনো সিঙ্গেল নেম, লাইক রহিম, করিম, এটসেট্রা, রহিম, করিম ইত্যাদি। অ্যাফার্মেটিভ যেমন সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট, সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট। আর নেগেটিভ কি হবে? সাবজেক্ট প্লাস, সাবজেক্ট অনুসারে কখনো ডু নট কখনো ডাজ নট, সাবজেক্ট অনুসারে কখনো ডু নট কখনো ডাজ নট, প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট। চলুন আমরা একটু জায়গাগুলো দেখে আসি। আই প্লে ফুটবল, এখানে কোনো অক্সিলারি ভার্ব নেই। দেখেন, এই বাক্যটাকে কিভাবে নেগেটিভ করবেন? আই ডু নট প্লে ফুটবল, কি হবে বলেন? আই ডোন্ট প্লে ফুটবল। এই যে দেখেন, মূল ভার্ব ছিল প্লে, ওই প্লের আগে আমি ডু নট নিয়ে এসেছি। কেন নিয়ে এসেছি? কারণ এই যে বলা হচ্ছে, এই জায়গাটা দেখেন, কোথায় ছিল সেই জায়গাটা? এই যে বলা হচ্ছে, কারণ আমি আগেই বলেছি সেন্টেন্সকে নেগেটিভ অথবা ইন্টারোগেটিভ করতে হলে সেই সেন্টেন্সের অক্সিলারি ভার্বের সাথে নট দিলে নেগেটিভ, আর অক্সিলারি ভার্বটা প্রথমে আনলে ইন্টারোগেটিভ হতো। কিন্তু যেখানে এই অক্সিলারি ভার্ব থাকে না, সেখানে কি করতে হবে? সেখানে কিন্তু আপনাকে এই সাবজেক্ট অনুসারে ডু বা ডাজ, আর নেগেটিভ করতে গেলে ডু নট বা ডাজ নট আনতে হয়। ঠিক তদ্রূপ এখানে আই প্লে ফুটবল, আই হচ্ছে ফার্স্ট পারসন, এরপরে কখনো ডাজ নট বসে না, তাই আই ডু নট প্লে ফুটবল। দে ড্র আ পিকচার, তারা একটা ছবি আঁকে। কিভাবে এটা করবেন? দে ডু নট ড্র এ পিকচার, তারা একটা ছবি আঁকে না। ইউ ইট রাইস, ইউ ইট রাইস, তুমি ভাত খাও, তুমি ভাত খাও না, কি হবে? ইউ ডু নট ইট রাইস। যারা নূতন, আমরা নিউ লার্নার্স যারা রয়েছি, অনেকে কি করে জানেন? খুব লজ্জা পেতে হয়। ইউ ইট রাইস, এটা অনেকে লিখে দেয় ইউ নট রাইস বা ইউ নট ইট রাইস, কারণ জানে যে ওই আই ইট রাইস, আই ডু নট, তো ডু নটটা বাদ দিয়ে লিখে দেয় ইউ ইট রাইস, ইউ নট ইট রাইস। ঠিক এভাবে কিন্তু লিখে দেয়। আসলে কি হবে? এই যে মূল ভার্বটা রয়েছে না, ইট, এই ভার্বের মূল ভার্বের সঙ্গে মনে রাখবেন মূল ভার্বের সঙ্গে কখনো নট বসানো যায় না। মূল ভার্বের সঙ্গে কখনো নট বসানো যায় না। কি করতে হয়? ডু নট বা ডাজ নট আনতে হয়, তারপরে মূল ভার্ব বসাতে হয়। ইউ ইট রাইস, ইউ ডু নট ইট রাইস। আই রাইট এ লেটার, আই ডোন্ট রাইট এ লেটার। আই রাইট এ লেটার, আই ডোন্ট রাইট এ লেটার। মনে রাখবেন, আই সিং এ সং, আই ডোন্ট সিং এ সং। আই সিং এ সং, আই ডোন্ট সিং এ সং।
এটা মনে রাখবেন। এবার দেখি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যদি সাবজেক্টের বেলায় হয় তখন কি করবেন? হি প্লেস ফুটবল, আমরা সবাই বুঝতে পারতেছি হি ডাজ নট প্লে ফুটবল। আগে সাবজেক্ট ছিল আই, তাই দিয়েছি ডু নট, আর এখানে সাবজেক্ট হয়েছে হি, তাই দিয়েছি ডাজ নট। হি প্লেস ফুটবল, হি ডাজ নট প্লে ফুটবল। হি সিংস, শি সিংস এ সং, শি ডাজ নট সিং এ সং। রহিম ড্রস এ পিকচার, রহিম ডাজ নট ড্র এ পিকচার। হি হ্যাজ এ রেড কালার, হি ডাজেন্ট হ্যাভ এ রেড কালার। দেখেছেন? তাহলে এখানে যখন আপনাকে অক্সিলারি ভার্ব থাকবে না, সেখানে খুব সহজ একটা নিয়ম, সাবজেক্ট অনুসারে ডু নট অথবা ডাজ নট আনতে হবে। তাহলে চারটা নিয়ম আমি শেখালাম। যেখানে অক্সিলারি ভার্ব থাকে সেইটাকে নট করতে গেলে, নেগেটিভ করতে গেলে অক্সিলারি ভার্বের পরে নট দিয়ে, যেমন আই অ্যাম ইটিং রাইস, আই অ্যাম নট ইটিং রাইস। এটাকে যখন ইন্টারোগেটিভ করবেন তখন ওই অক্সিলারি ভার্বটা সবার প্রথমে আনতে হবে। অ্যাম আই ইটিং রাইস, অ্যাম আই ডুইং দ্য সাম, ইজ হি ডুইং দ্য সাম। আর যখন এই বাক্যগুলো অক্সিলারি ভার্ব থাকবে না তখন কি করবেন? তখন আই রাইট এ লেটার, আই ডু নট রাইট এ লেটার, আই ডু নট রাইট এ লেটার, আই সিং এ সং, আই ডোন্ট সিং এ সং, হি প্লেস ফুটবল, হি ডাজ নট প্লে ফুটবল। কি হবে বলেন? হি ডাজ নট প্লে ফুটবল। তাহলে এই বাক্যগুলো এইভাবে কিন্তু নেগেটিভ করতে হবে, অর্থাৎ ফার্স্ট পার্সন আর সেকেন্ড পার্সনে ডু, থার্ড পার্সনে ডাজ। এটা মনে রাখবেন। আচ্ছা, তাহলে আমরা দেখলাম প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে অ্যাফার্মেটিভ সেন্টেন্সের মেইন ভার্বের সাথে এস বা ইয়েস হয়, কিন্তু নেগেটিভ করার সময় এই ডাজের ক্ষেত্রে ডাজ মানে হচ্ছে ডু ভার্বের সাথে ইএস যোগ করে বসে যাওয়া ডাজ, এই কারণে মেইন ভার্বের সাথে আর এস বা ইএস থাকে না, অর্থাৎ ভি অন ফর্মে চলে আসে। এখন আমরা দেখব এই সেন্টেন্স গুলা কিভাবে। তো এই যে ডাজের যে জায়গাটা একটু ক্লিয়ার করে দেয়, আপনারা বুঝতে পারবেন না। যেমন আই রাইট এ লেটার, আই ডোন্ট রাইট এ লেটার, এখানে বোঝানোর কিছু নাই। কিন্তু এই বাক্যটা দেখেন, প্রথম বাক্যে লিখেছি হি প্লেস, কি লিখেছি বলেন তো? হি প্লেস। খেয়াল করবেন সবাই মন দিয়ে, হি প্লেস ফুটবল। আমার ক্লাসটা যে ভালো করে করবে তার অন্য কোথাও আর ক্লাস করা লাগবে না, এক একটা ক্লাস খুব ভালোভাবে দেখবেন, ওই বিষয় সংক্রান্ত আর কোনো সমস্যা আশা করি থাকবে না। হি প্লেস ফুটবল, তাহলে হি ডাজ নট প্লেস ফুটবল কেন লিখবো না? কারণ এই জায়গাটা, এই যে বলা হচ্ছে যখন, তাহলে আমরা দেখলাম প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে অ্যাফার্মেটিভ সেন্টেন্সে মেইন ভার্বের সাথে এস বা ইয়েস হয়। কি হয় বলেন? এস বা ইয়েস হয়, মনে রাখবেন এই বিষয়। ওকে, এই যে এস বা ইয়েস হয়, কিন্তু নেগেটিভ করার ক্ষেত্রে ডাজের ব্যবহার, এবং এই ডাজ মানে হচ্ছে ডু ভার্বের সাথে ইএস যোগ করতে হয়। ডাজ লিখতে গেলে কি লিখতে হয়? ডু, তারপরে ইএস, এটা বসে যায়। এই কারণেই মেইন ভার্বের সাথে আর এস বা ইএস থাকে না। মেইন ভার্বের সাথে, আমি এখানে একটু ব্যাখ্যা দিয়ে দেখাই দেই। যেমন দেখেন, আমি লিখলাম ডু, আর ডাজ বানান কি? ওর পরে ইএস, ডাজ, তাই না? তো যদি বলা হয়, এই বাক্যটা দেখেন, এই যে হি প্লেস ফুটবল, আর যখন লিখলাম হি ডাজ, কি লিখলাম বলেন? হি ডাজ। আর এরপরে নট, হি ডাজ নট। এই প্লেস, এই এসটা কিন্তু অলরেডি এই ডু এর পরে যে ইএস, এই এস কিন্তু এখানে চলে এসেছে, এখানে খেয়ে দিয়েছে, এখানে সে বসে গিয়েছে। এই জন্য কিন্তু হি ডাজ নট প্লেস ফুটবল হবে না, হি ডাজ নট প্লে ফুটবল। অনেক স্টুডেন্ট আমরা এই ভুলটা করে থাকি, হি ডাজ নট প্লেস বসিয়ে দেয়, প্লেস বসিয়ে দেয়, এটা কিন্তু একটা মস্ত বড় ভুল। আর এটা কেন হবে না, এর আরো একটা সুন্দর ব্যাখ্যা। এই ডাজ এবং প্লেস দুইটাই কিন্তু থার্ড পারসন ফর্ম ডু ভার্বের। আমার ক্লাসের প্রথমে যারা জয়েন করেছিলেন, আমি কিন্তু এই ডাজ ডু ভার্বের 5টা ফর্ম দেখিয়ে এসেছিলাম। জায়গাটা আরেকটু দেখায় আসি, যারা শেষের দিকে জয়েন করেছেন তাদের জন্য অনেক সুবিধা হবে। দেখেন, এই যে জায়গাটা আমি দেখিয়েছিলাম, এই যে ডু ভার্বের 5টা ফর্ম, ডু মানে করা, ডিড মানে করেছিল বা করেছিলাম, ডান মানে যা করা হইয়াছে, করা হইয়াছে, ডাজ মানে হচ্ছে থার্ড পারসন ফর্ম। এই ডু ভার্বের থার্ড পারসন ফর্ম হচ্ছে ডাজ, আর এর আইএনজি ফর্ম হচ্ছে ডুইং। যেমন ইট, ইট মানে খাওয়া, এর থার্ড পারসন ফর্ম শুধু ইটের পরে এজ যোগ করা হয়েছে, ইটস। যেমন সে ভাত খায়, হি ইটস রাইস, কি হবে বলেন? হি ইটস রাইস। কিন্তু যদি বলি সে কাজটি করে, কি হবে বলেন তো? আপনারা বলেন, জোরে জোরে বলেন সবাই, সে কাজটি করে কি হবে? পারবেন? এনিওয়ান ক্যান সে? তখন বাক্যটা হবে হি ডাজ দা ওয়ার্ক, হি ডাজ দা ওয়ার্ক। এই ডাজটা কোন জায়গা থেকে আনলেন? এটা থার্ড পারসনের ডাজ। তো আমি আবার সেই জায়গায় ছুটে চলে যাই যেখানে আমি ছিলাম। এই যে ডাজ কেন হচ্ছে, হুম এই যে হি প্লেস ফুটবল, হি ডাজ নট প্লেস, এই ডাজ এবং প্লেস
এই হি এর কারণে সে ফুটবল খেলে, বাক্যটা যেহেতু প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স এবং সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই জন্য এখানে এস হয়েছে, হি প্লেস। তো এখানেও যদি আমি প্লেস দেই আবার ডাজ দেই আর অলরেডি সাবজেক্ট হি রয়েছে, তাহলে গ্রামার অনুসারে সেটা ভুল। এই জন্য হি ডাজ নট প্লেস হবে না, হি ডাজ নট প্লে হবে। এই ব্যাখ্যাগুলো ভালোভাবে শুনে রাখেন। আপনি যদি কখনো প্রাইভেট পড়ান, ইংলিশ কাউকে পড়াতে যান, এই ব্যাখ্যাগুলো দিতে পারবেন। লোকের সামনে দাঁড়াতে গেলে আপনাকে পারফেক্টলি জানতে হবে। এখানে অনেকেই আমাকে বিভিন্ন ক্রিটিক্যাল প্রশ্ন করে, তো আমার যদি জানা না থাকতো, আমি যে সবই জানি এমনটি না, তবে আমি যতক্ষণ জানি আপনাদের প্রশ্নের উত্তর দেয়। অনেকে হোয়াটসঅ্যাপে কালকে রাত 2টার সময় একজন হোয়াটসঅ্যাপে নক দিয়েছে, স্যার এইটা কি হবে। হুম। আমি তখনও ঘুমাই নাই, আমি কিন্তু তার সেই প্রশ্নের সমাধান সঙ্গে সঙ্গে আমি লিখে দিয়েছি। তো আপনারাও কোনো সমস্যা থাকলে আমার হোয়াটসঅ্যাপে নক দিবেন। তো আমি কাম টু দা পয়েন্ট, বলছে হি ডাজ নট প্লেস হবে না, কারণ দুইটা থার্ড পারসন ফর্ম এক জায়গায় বসে না। আর ডাজ দিলে তখন পরবর্তী যে মেইন ভার্ব বা মূল ক্রিয়া এর এস বা ইএস উঠে যাবে, এটা কিন্তু তখন বেস ফর্মে ফিরে আসবে, অর্থাৎ হি ডাজ নট প্লে ফুটবল হবে। হি সিংস এ সং, সে একটা গান গায়। হি ডাজ নট সিং এ সং। রহিম ড্রস এ পিকচার, রহিম ডাজ নট ড্র এ পিকচার। ইট হ্যাজ এ রেড কালার, ইট ডাজ নট হ্যাভ এ রেড কালার। ইট ডাজ নট হ্যাভ এ রেড কালার। আপনাদেরকে দিয়ে আমি হোমওয়ার্ক এখন প্র্যাকটিস করাবো, প্রেজেন্টেশন। তো আমি এই বিষয়টা আরো একটু দেখিয়ে আসি। দেখেন, এই একটা ক্লাসের মাধ্যমে আপনাদের ডু, ডাজ, ডিড, ডুইং এই ধরনের কোনো সমস্যা আর থাকবে না। তাহলে আমরা এখন দেখলাম প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে অ্যাফার্মেটিভ সেন্টেন্সে মেইন ভার্বের সাথে এস বা ইএস হয়, কিন্তু নেগেটিভ করার ক্ষেত্রে ডাজের বেলায় ডাজ মানে হচ্ছে ডু ভার্বের সাথে ইএস বসে যাওয়া, ওই কারণে মেইন ভার্বের সাথে এস বা ইএস থাকে না, বেস ফর্মে ফিরে আসে। আই প্লে ফুটবল, এইটাই দেখেন যখন আপনি ইন্টারোগেটিভ করবেন, হ্যাঁ, তখন কি হবে, এখানে তো কোনো অক্সিলারি ভার্ব নেই। আই প্লে ফুটবল, আমি কি ফুটবল খেলি। ডু আই প্লে ফুটবল। দে ড্র এ পিকচার, তারা একটা ছবি আঁকে। ডু দে ড্র এ পিকচার, তারা কি একটা ছবি আঁকে। এই ডু এর আমি কোনো একটা জায়গায় একটু আগে 5 মিনিট আগে বলে এসেছিলাম, এই ডু এর কিন্তু কোনো অর্থ নেই, এই ডু এর কিন্তু কোনো মিনিং হয় না। তারপরও কিন্তু এখানে সাহায্যকারী ক্রিয়া হিসাবে বসেছে। এটা কিন্তু সৌন্দর্য বৃদ্ধি করেছে, মনে করবেন, সৌন্দর্যও না, বাক্যটা গঠন করতে গেলে এটা লাগে। কারো মাথায় যদি চুল পড়ে যায়, সে যদি, তার মাথায় যদি টাক পড়ে যায়, টাক হয়ে যায়, তাহলে তাকে কিন্তু একটু দেখতে খারাপ দেখায়, কিন্তু এর অর্থ এই না সে মরে যাবে। হুম। তো এখানে ডুটা কিন্তু এটা দিতে, মানে এটা হচ্ছে সৌন্দর্য বৃদ্ধি করার মতো, বা এর কিন্তু এখানে অর্থ নেই। মাথায় চুল থাকলেও চলে, না থাকলেও মানুষ কিন্তু বেঁচে থাকে। তো বলা হচ্ছে দে ড্র এ পিকচার, ডু দে ড্র এ পিকচার। ইউ ইট রাইস, ডু ইউ ইট রাইস। আই রাইট এ লেটার, ডু আই রাইট এ লেটার। কি বললাম বলেন, আই রাইট এ লেটার, ডু আই রাইট এ লেটার। আই সিং এ সং, আই ডোন্ট সিং এ সং। দেখেছেন। তাহলে এইটা নেগেটিভ করতে গেলে ডোন্ট বা ডাজেন্ট, আর প্রশ্নবোধক করতে গেলে ওই ডু ভার্ব বা ডাজ ভার্বটা সবার প্রথমে আনতে হবে। এই কথাটা সবাই একটু মনে রাখবেন প্লিজ। এই দেখেন, মাঝে মাঝে যে নোটগুলো লিখেছি না, এই শিটটা আজকে আমি ক্লাস শেষে পাঠিয়ে দিব। আপনাদের কাছে আমার খুব বিনম্র অনুরোধ থাকবে, এই নোটগুলো একটু পড়বেন, এখানে কি লিখেছি, এবং পরবর্তীতে এই এক্সাম্পল গুলো পড়বেন। এই একটা ক্লাসের মাধ্যমে আপনার ডু ভার্বের যাবতীয় যত সমস্যা কথা বলতে গেলে, লিখতে গেলে, পড়তে গেলে আসে, সব সমস্যার সমাধান আপনি করতে পারবেন। এবার আমরা দেখব যে পাস্ট ইনডেফিনিট টেন্সে ডু ভার্বের ব্যবহার। আমি আগেই বলেছি পাস্ট ইনডেফিনিট টেন্সের সেন্টেন্স গুলাকে নেগেটিভ অথবা ইন্টারোগেটিভ করার জন্য ডিড ব্যবহার করা হয়। কি ব্যবহার করা হয় বলেন, ডিড ব্যবহার করা হয়। সবাই একটু ভালো করে লক্ষ্য করবেন, হ্যাঁ, কেউ চলে যাবেন না, অলরেডি 3-4 জন আমাদের ক্লাস থেকে পলায়ন করেছে। সবাই দেখতে পাচ্ছেন, শুনতে পাচ্ছেন আমার কথা। ওকে, থ্যাংক ইউ। ওকে। তো দেখেন, এই জায়গাটাই বলেছি, এবার আমরা দেখবো যে পাস্ট ইনডেফিনিট টেন্সে ডু ভার্বের ব্যবহার। আমি আগেই বলেছি পাস্ট ইনডেফিনিট টেন্সের সেন্টেন্স গুলোকে নেগেটিভ অথবা ইন্টারোগেটিভ করার জন্য ডিড এর ব্যবহার করতে হয়। কি ব্যবহার করতে হয় বলেন, ডিড। প্রেজেন্ট টেন্সে কি করেছিলেন, ডু বা ডাজ। পাস্ট টেন্সে আমার একটা সুবিধা হয়েছে, এখানে একটা মাত্র আপনাকে নিতে হবে ডিড। কি নিতে হবে বলেন, ডিড। এবং এখানে ফার্স্ট, সেকেন্ড, থার্ড পারসন, সিঙ্গুলার নাম্বার, প্লুরাল নাম্বার যাই হোক, এখানে অন্য কোনো পরিবর্তন হবে না, ডিড তো ডিডই থাকবে। মনে রাখবেন, পাস্ট টেন্সে একটা মস্ত বড় সুবিধা হতে, ডিড কিন্তু ডিডই থাকবে। এছাড়া আমরা জানি যে ডিড হচ্ছে ডু এর পাস্ট ফর্ম, এ কারণেই নেগেটিভ অথবা ইন্টারোগেটিভ করার ক্ষেত্রে সেন্টেন্সের মেইন ভার্বটা আবার পাস্ট ফর্মে থাকে না, ওটা রুট ফর্মে চলে আসে। কি বললাম এই কথাটা মনে রাখবেন, কোনো বাক্যে যদি আপনি কোনোদিন কোনো জায়গায় ডিড ব্যবহার করেন, কি ব্যবহার করেন, ডিড। ডিড ব্যবহার করলে আপনাকে কিন্তু পরে যে ভার্বটা দিবেন, দুইটা ভার্ব থাকবে, ডিড একটা ভার্ব থাকবে আর একটা মেইন ভার্ব থাকবে। ডিডটা কিন্তু অক্সিলারি ভার্ব, মনে রাখবেন। কোন ভার্ব বলেন, অক্সিলারি ভার্ব। তাহলে এই অক্সিলারি ভার্বের পরে
ডিড নামক অক্সিলারি ভার্বের পরে যে ভার্বটা আপনি বসাবেন মেইন ভার্ব, এইটা সর্বদা বেস ফর্মে থাকবে। কোন ফর্মে থাকবে বলেন? বেস ফর্মে থাকবে। যেমন দেখেন এখানে একটু দেখাই, আই প্লেড ফুটবল, সবাই একটু ভালোভাবে লক্ষ্য করবেন। হ্যার ইউ ক্যান সি আই প্লেড ফুটবল, আমি ফুটবল খেলেছিলাম। এটা কোন টেন্স বলেন তো? পাস্ট ইনডেফিনিট টেন্স। ধন্যবাদ। আমি ফুটবল খেলেছিলাম। আচ্ছা, আমি ফুটবল খেলিনি, এই খেলেছিলাম এই বাক্যটা কি কখনো কি এইভাবে বলা যায়? আমি ফুটবল খেলেছিলাম না, এটা কিন্তু বাংলা ব্যাকরণগত ভুল। এটা বলতে হবে আমি ফুটবল খেলিনি। কি বলতে হবে বলেন? আমি ফুটবল খেলিনি, আমি ফুটবল খেলিনি। তো এই বাক্যটাকে আপনি কিভাবে নেগেটিভ করবেন? আই ডিড নট, সাবজেক্টের পরে ডিড নট। এইবার দেখেন আমি এতক্ষণ ধরে যা বুঝালাম, এই ডিড এর পরে ভার্বের কিন্তু তখন বেস ফর্মটা চলে আসবে, আই ডিড নট। উপরের বাক্যে যেমন প্লেড ছিল, এখানে কিন্তু আই ডিড নট প্লে ফুটবল হবে। কি হবে বলেন? আই ডিড নট প্লে ফুটবল, আমি ফুটবল খেলিনি। আমি কি ফুটবল খেলেছিলাম? ডিড আই প্লে ফুটবল? আমি কি ফুটবল খেলেছিলাম? ডিড আই প্লে ফুটবল? অর্থাৎ এখানে আপনাকে একটা জিনিস নিয়ে খেলা করতে হবে, সেটা হচ্ছে ডিড। আর প্রেজেন্ট ফর্মে আপনি কি নিয়েছিলেন? ডু অথবা ডাজ। তো এইখানে আমি ফুটবল খেলেছিলাম, আই প্লেড ফুটবল। আমি ফুটবল খেলিনি, আই ডিড নট প্লে ফুটবল। আই ডিড নট প্লে ফুটবল। আমরা অনেকেই কিন্তু আমি দেখেছি খাতায় যখন লেখেন, আমার হোয়াটসঅ্যাপে যখন হোমওয়ার্ক অনেকে পাঠায়, আমি দেখেছি এই ডিড এর পরে আবার ভার্বের ভি টু ভি3 ব্যবহার করে। নো, ডিড এর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম। এই কিওয়ার্ড গুলা, এই হেড ওয়ার্ড গুলা একটু মনে রাখবেন প্লিজ। অনেকেই এই ভুলটা করে যাচ্ছেন এখনো। ডিড আই প্লে ফুটবল, হুম, তো এইভাবে একটু মনে রাখবেন। আই ডিড নট ইট রাইস, কি হবে? ডিড আই ইট রাইস? আই স্পোক ইন ইংলিশ, আমি ইংরেজিতে কথা বলেছিলাম। আই ডিড নট স্পিক ইন ইংলিশ, এই ডিড দিলে স্পিক হবে। ডিড আই স্পিক ইন ইংলিশ? অনেকগুলো বাক্য দিয়েছি, এগুলো আপনারা বাসায় একটু দেখবেন। এই ধরনের সেন্টেন্স ছাড়াও আমরা জানি যে আরো দুই প্রকার সেন্টেন্স রয়েছে। একটা হচ্ছে নেগেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্স, আর একটা হচ্ছে ডাব্লিউএইচ ইন্টারোগেটিভ সেন্টেন্স। এখন এই দুইটা নিয়ে আমরা একটু আলোচনা করব। নেগেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্স কেমন হয় এবং ডাব্লিউএইচ যুক্ত ইন্টারোগেটিভ সেন্টেন্স কেমন হয়? কি হয় বলেন? ডাব্লিউএইচ যুক্ত ইন্টারোগেটিভ সেন্টেন্স কেমন হয়? প্লিজ কেউ লিভ নিয়ে যাবেন না, আর একটু সময় ধৈর্য ধরেন, এই ক্লাসটা একটু করেন, দেখবেন অনেক ভালো কিছু। একটু নিজের কাছে নিজে প্রশ্ন করে দেখেন তো, যা যা শিখালাম এইসব জায়গায় আপনাদের জড়তা ছিল না? অবশ্যই ছিল। একটি ওয়ার্ডও যদি একটা ক্লাস থেকে শেখা যায়, 365 দিন ক্লাস করে 365টা বিষয় আপনি শিখতে পারবেন। হুম। মৌমাছি কি করে? বিভিন্ন ফুলে ফুলে থেকে মধু এনে তার হানিকোম, যেটা মৌচাক, সেখানে সে মধু সংগ্রহ করে। ছাত্র জীবনও তাই, লেখাপড়াও তাই। আপনাকে বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন ক্লাস থেকে অল্প অল্প করে মধু এনে আপনার মধুর চাকটাকে বেশি বড় করতে হবে, তবেই না আপনি ইংরেজিতে কথা বলতে পারবেন। একদিনে কিন্তু কোনো কিছু হয় না। রোম ওয়াজ নট বিল্ট ইন এ ডে। আমি এই কথাটা প্রায়ই বলি, আমার কথাটা মনে রাখবেন, রোম ওয়াজ নট বিল্ট ইন এ ডে। তো দেখেন, আই এট রাইস, আমি ভাত খেয়েছিলাম। আই ডিড নট ইট রাইস, ডিড আই ইট রাইস? ডিডেন্ট আই ইট রাইস? আই স্পোক ইন ইংলিশ, আই ডিড নট স্পিক ইন ইংলিশ। ডিড আই স্পিক ইন ইংলিশ? আই ডিড নট স্পিক ইন ইংলিশ। দেখেছেন? আই মেট হিম, আমি তার সাথে সাক্ষাৎ করেছিলাম। এইটা দিয়ে চারটা বাক্য করব। কিভাবে করব? আমি তার সাথে সাক্ষাৎ করেছিলাম, কি হবে? আই মেট হিম। হুম। দেখেন এর ভি ওয়ান ফর্ম কি হবে অনেকেই জানি না, MEET, মিট হবে। কি হবে বলেন? মিট হবে। কিন্তু যখন ভি টু হবে, ভি3 হবে, একটা ই কিন্তু তখন বাদ চলে যাবে। আই মেট হিম, কি হবে বলেন? আই মেট হিম। মনে রাখবেন, আই ডিড নট মিট হিম, কি হবে? আই ডিড নট মিট হিম। ডিড আই মিট হিম, কি হবে? ডিড আই মিট হিম। মনে রাখবেন একটু ভালোভাবে। তারপর কি আছে দেখেন, হি ড্রিউ আ পিকচার, হি ড্রিউ আ পিকচার, সে একটা ছবি এঁকেছিল। এইবার আমরা সে আসল জায়গায় চলে আসছি। হি ডিড নট ড্রিউ এ পিকচার, সে একটা ছবি আঁকেনি। ডিড হি ড্রিউ এ পিকচার? সে কি একটা ছবি এঁকেছিল? এইবার দেখেন আমরা কিন্তু এইটা এখনো করিনি, নতুন করতেছি। নেগেটিভ ইন্টারোগেটিভ কি? ডিডেন্ট হি ড্রিউ এ পিকচার। প্রত্যেকটা বাক্য চার ভাবে মুভ করা যায়। যে কোনো বাক্য, পৃথিবীতে যত বাক্য আছে, অর্থাৎ আমি ভাত খাই, এই বাক্যটাকে চার ভাবে বলা যায়। আমি ভাত খাই, আই ইট রাইস। আমি ভাত খাই না, আই ডু নট ইট রাইস। আমি কি ভাত খাই? ডু আই ইট রাইস? আমি কি ভাত খাই না? ডোন্ট আই ইট রাইস? ডোন্ট আই ইট রাইস? এখানেও দেখেন ডিডন্ট হি ড্র এ পিকচার, অর্থাৎ ওই ডিড নট এর সঙ্গে, ডিড এর সঙ্গে শুধু একটা নট। এই দেখেন, এই দ্বিতীয় তৃতীয় বাক্য যা, এই চতুর্থ বাক্য তা। শুধু এখানে তৃতীয় বাক্য ছিল ডিড হি ড্র এ পিকচার, সে কি একটা ছবি এঁকেছিল। আর এই চতুর্থ বাক্যটাও ডিড এর পরে শুধু নট হবে। ডিডেন্ট হি ড্র এ পিকচার, কি হবে বলেন? ডিডেন্ট হি ড্র এ পিকচার, সে কি একটা ছবি আঁকেনি? তো এইভাবে কিন্তু আমরা, এরপর দেখেন ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে করেছি, হোয়ার ডিড হি ড্র এ পিকচার। হ্যাঁ, এই বাক্যটা একটু লক্ষ্য করেন সবাই। কি বললাম? ডাব্লিউএইচ করেছি, হোয়ার ডিড হি ড্র এ পিকচার।
তো হয়ারটা বাদ দিয়ে বলে দেখেন তো কেমন শোনা যায়? ডিড হি ড্র এ পিকচার? ডিড হি ড্র এ পিকচার, অর্থাৎ এখানে আমার তৃতীয় বাক্য আর এই বাক্যটা কিন্তু হুবহু মিলে যায়। ডিড হি ড্র এ পিকচার, আর এখানে ডিডের আগে আমি একটা WH ওয়ার্ড যুক্ত করেছি, হোয়ার ডিড হি ড্র এ পিকচার। আপনি এখানে হোয়ার বাদ দিতে পারেন, হোয়েন ডিড হি ড্র এ পিকচার, সে কখন একটা ছবি এঁকেছিল। এখানে আপনি হাউ দিতে পারেন, হাউ ডিড হি ড্র এ পিকচার, সে কিভাবে একটা ছবি এঁকেছিল। হুম। এখানে হোয়ার, হুম, হাউ, হুজ, আপনি এখানে বিভিন্ন WH শব্দ ব্যবহার করে করে এই বাক্যগুলোকে বিভিন্ন ভাবে কনভার্ট করতে পারেন। কথাটা বুঝতে পেরেছেন? হোয়ার বাদ দিয়ে আপনি হোয়েন দিতে পারেন, হোয়েন ডিড হি ড্র এ পিকচার, সে কখন একটা ছবি এঁকেছিল। এখানে হাউ দিতে পারেন, হাউ ডিড হি ড্র এ পিকচার। হুম। এখানে বিভিন্ন কিছু ব্যবহার করতে পারবেন। সেই ব্যবহারের নমুনা প্রশ্ন এখানে অনেকগুলো আমি দিয়েছি, এইগুলো আপনারা বাসায় একটু প্র্যাকটিস করবেন। দেখেন, অনেকে রয়েছেন এখানে বিভিন্ন রকমের চাকরি বাকরি, বিভিন্ন সাংসারিক ঝামেলায় আমরা থাকি, তারপরও আমি বলবো একটু সময় আমার এই ল্যাঙ্গুয়েজটার পিছনে দেওয়ার চেষ্টা করবেন। আপনার এই যে একটা বাসনা মনে মনে, আমি ইংরেজি শিখবো, এই বাসনাটা বাস্তবায়িত হবে, আপনার এই স্বপ্নটা পূরণ হবে। আপনি আমার এই ক্লাসগুলো একটু মনোযোগ দিয়ে করবেন আর এখানে একটু সময় দিবেন। হি রোট এ লেটার, কি হবে? ইউ রোট এ লেটার, তুমি একটা চিঠি লিখেছিলে। তুমি একটা চিঠি লেখনি, ইউ ডিড নট রাইট এ লেটার। ডিড ইউ রাইট এ লেটার? ডিডন্ট ইউ রাইট এ লেটার? হোয়াই ডিডন্ট ইউ রাইট এ লেটার? এই দেখেন, হোয়াই, কেন তুমি একটা চিঠি লেখনি। এই যে দেখেন, ডিডন্ট ইউ রাইট এ লেটার, এই যে বাক্যটা চতুর্থ নাম্বারের বাক্য, আর এই পঞ্চম বাক্য একই, কিন্তু শুধু এর আগে আমি হোয়াই যুক্ত করেছি। কি যুক্ত করেছি বলেন? হোয়াই। এই দেখেন, ডিডন্ট ইউ রাইট এ লেটার, এখানেও লিখেছি ডিডন্ট ইউ রাইট এ লেটার, তুমি কি একটা চিঠি লেখনি। আর এর আগে যদি আমি একটা WH ওয়ার্ড, একটা WH শব্দ, হোয়াই, হোয়াই মানে কেন, হোয়াই ডিডন্ট ইউ রাইট এ লেটার, তুমি কেন একটা চিঠি লেখনি। আপনাকে আমি বলে গেলাম, আমার সন্তানকে বললাম যে আমি বাজারে যাচ্ছি বাজার করতে, তোমাকে এই চিঠিটা লিখতে দিয়ে যাচ্ছে, তুমি চিঠিটা লেখো। তো আমার সন্তান এসে দেখলাম চিঠিটা লেখেনি। তো আমি বললাম যে কেন তুমি চিঠিটা লেখনি, এই কথাটা ইংলিশে কিভাবে বলবেন? কেন তুমি চিঠিটা লেখনি? হোয়াই ডিডন্ট ইউ রাইট এ লেটার। দেখছেন, কেন তুমি কাজটা করনি, কেন তুমি খাবারটা খাওনি, কেন তুমি তোমার আত্মীয়ের বাড়ি বেড়াতে যাওনি। এই বাক্যগুলো এই নিয়ম অনুসারে করবেন। ঠিক আছে? তো দেখেন, এই যে আজকে অনেকগুলো বিষয় দেখালাম, এর প্রত্যেকটা বিষয় খুব ইম্পর্ট্যান্ট। প্রত্যেকটা বিষয় ভাবনা চিন্তা করে দেখেন, আমাদের ডে টু ডে লাইফে এই কথাগুলো আমরা কথা বলতে গেলে কিন্তু আমাদের কাজে লাগে, প্রত্যেকটা জায়গায় কাজে লাগে। আমি যদি বলি কেন তুমি ভাত খাওনি, কেন তুমি স্কুলে যাওনি, কেন সে আজকে আসেনি, হুম, তারপরে যদি হোয়ার দিয়ে বলি কোথায় সে চিঠি লিখবে, কোথায় সে যাবে, কোথায় সে ঘুমাবে, তাহলে সেখানে আপনাকে হোয়ার ব্যবহার করে এই ইন্টারোগেটিভ গুলো করতে হবে। তো আজকের এই যে বিষয়গুলো পড়ালাম, এটা অনেক ইম্পর্ট্যান্ট, এটা আপনাদের ভবিষ্যতে কাজে লাগবে। আর এর পরেও যদি বিশেষ করে আমি আমার এই নাম্বারটা কেন দিচ্ছি, যারা টেন্সে অত্যন্ত দুর্বল, যারা আজকে টেন্সে দেখলাম আমি ভয়ানক পরিস্থিতি, হ্যাঁ, আমাদের আজকের এই ক্লাসটা দেখেন, আমি যা যা পড়াই, আজকেও অলরেডি দুজন, আমাদের MD মনোয়ারুল হক, আরো একজন কে জানি আমার হোয়াটসঅ্যাপে নক করেছেন, স্যার বইটা নিব। সোহাগ স্যারের যে বইতে এই ক্লাসগুলো সব ধারাবাহিকভাবে পেয়ে যাবেন। আমিও কিন্তু ওই বই থেকেই ধারাবাহিকভাবে নেই, কখনো একটু এলোমেলো হয়। তো ওই ক্লাস, এই যে ক্লাসগুলো নিলাম, এই ক্লাসগুলো কিন্তু আপনার কাছে যদি থাকে বই আকারে, আপনার অনেক কাজে দিবে। এই ক্লাসগুলো যদি বই আকারে আপনার কাছে থাকে, আপনি যখন তখন আপনার ইচ্ছা মতো আপনি পড়ে নিতে পারবেন। আর একটা বই থাকা আপনার কাছে মানে কিন্তু একটা দলিল থাকার সমতুল্য। এটা অনেকের হয় বিশ্বাস হয়, অনেকে বিশ্বাস হয় না। আর টেন্স, মডাল ভার্ব, ডু ভার্ব, আমি আপনাদের এই ব্যাচে প্রায় 4 মাস ধরে ক্লাস নিচ্ছি। তো এখনো যারা দুর্বল রয়েছেন, যদি পার্সোনালি পড়তে চান আমার নাম্বারটায় নক দিবেন, হোয়াটসঅ্যাপ রয়েছে। আর যদি স্যারের বইটা কেউ নিতে চান, তাহলে আমার এই নাম্বারে নক দিতে পারবেন, অথবা স্যারের ওয়েবসাইট রয়েছে, স্যারের নাম্বার, স্যার যদি ফোন না ধরে আমার এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক করে বইটা নিতে পারবেন। আর সব থেকে ভালো কথা হচ্ছে, আজকে যা পড়ালাম এইটাই আপনাদের হোমওয়ার্ক থাকবে আগামী ক্লাসে। আমি আজকে আপনাদের প্রেজেন্টেশনটা নিতে পারছি না। আর এই যে সেন্টেন্স ট্রান্সলেশন ডে কত ছিল জানি না, তো যেখানে ছিল সেই জায়গাটাই থাকবে। এবং এই শীটটা আপনাদের কাছে আমি আজকে দিয়ে দিচ্ছি আবারও। প্যাসেজ ট্রান্সলেশন বাংলা দেওয়া রয়েছে প্যাসেজ আকারে, এইখান থেকে আপনাদের ইংলিশ করতে হবে। এইগুলো আপনারা একটু প্র্যাকটিস করে রাখবেন, সঙ্গে এইগুলাও রাখবেন। এই যে সেন্টেন্স ট্রান্সলেশন অনেকেই দেখেছি সঙ্গে সঙ্গে আজকে রাত্রেই আমাকে এই কাজগুলো করে পাঠায়, এমন অনেকেই এখানে রয়েছে। আর যদি কেউ পার্সোনালি টেন্সে যারা দুর্বল, আমি শুধু তাদের কথা বলছি, তারা আমার শরণাপন্ন হতে পারেন। আপনাদের মাত্র 15 দিন 20 দিনের ভিতরে বা একটা মাসের ভিতরে বেসিকের দুর্বলতার জায়গাটা আমি আপনাদের সবল করে দিব, 1 মাসের ভিতরে বেসিক শিখাই দিব। তো এই নাম্বারটা যদি কখনো প্রয়োজন হয় একটু সেভ করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।
আসসালামু আলাইকুম টু এভরিওয়ান, গুড নাইট টু এভরিওয়ান।